আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ইংলিশ সেন্টেন্স মেকিং কোর্সের 16 নম্বর ক্লাস। আমরা কিন্তু হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। একটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা হচ্ছে আপনারা জানেন যে আপনাদেরকে বলেছি যে আমাদের এই কোর্সে 32টা ক্লাস থাকবে, তাই না? তো আজকের ক্লাসটা হচ্ছে 16 নম্বর ক্লাস। তো ওই হিসেবে কিন্তু আজকে আমরা কোর্সের মাঝ বরাবর আছে ধরতে গেলে, কিন্তু না, ইনশাল্লাহ আপনারা এক্সট্রা ক্লাস পাবেন। হ্যাঁ, আমার যে টপিকগুলো মাথায় আছে ওই টপিকগুলো ইনশাল্লাহ আমরা কমপ্লিট করব। তো চেষ্টা করব যে খুব বেশি যেন এক্সট্রা ক্লাস না দেওয়া লাগে, কারণ বেশি এক্সট্রা ক্লাস দিলে আবার আমাদের জন্য একটু প্রবলেম আর কি। আচ্ছা, আরেকটা কথা বলি। আপনাদেরকে আমরা বারবার বলতেছি যে আপনারা ফ্রেজগুলো ভালোভাবে আয়ত্ত করেন। আপনারা ভিডিওটা, ক্লাসটা বারবার দেখেন। হ্যাঁ, তারপরেও অনেক স্টুডেন্ট ভুল করতেছে বারবার। আজকেও ইনশাল্লাহ আমরা আজকের ক্লাসেও বিগত ক্লাসের বাড়ির কাজগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো, তারপর আমরা নতুন লেসনে যাবো। আজকেও নতুন লেসন থাকবে ইনশাল্লাহ, এবং সেই সাথে আমরা বিগত ক্লাসের বাড়ির কাজ নিয়েও কথাবার্তা পর্যালোচনা করবো ইনশাল্লাহ। তো চলুন তাহলে বন্ধুরা, স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা আমাদের এই মূল ক্লাসটি শুরু করি। তো বন্ধুরা, চলছে সেন্টেন্স মেকিং কোর্স, সাথে আছে আমি মাসুদ পারভেজ, ইনশাল্লাহ থাকবো এই পুরো কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে। আর কোর্সটি আপনাদেরকে অফার করছে আমাদের প্রিয় ইজি ইংলিশ স্কুল। বন্ধুরা, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের 16 নম্বর ক্লাস। কত নাম্বার? ক্লাস নাম্বার 16। আজকের ক্লাসের যে শিরোনাম সেটা হচ্ছে যত বড় ফ্রেজ তত বড় বাক্য। এটাই ক্লাসের শিরোনাম। কি বললাম? যত বড় ফ্রেজ তত বড় বাক্য। মূলত একটা বাক্য ছোট না বড় এটা নির্ভর করে ফ্রেজের উপরেই। হ্যাঁ, মানে বড় বড় বাক্য যে হয় এগুলো মূলত ফ্রেজের কারণেই হয়। বুঝছেন? এই জিনিসটা আজকে ইনশাল্লাহ বুঝতে পারবেন, এবং যত সামনের দিকে যাবেন তত বুঝতে পারবেন ভাই, ফ্রেজই সব। ফ্রেজ শিখলে সেন্টেন্স মেক করা ইজি। আর ফ্রেজ যদি কেউ গরমিল করেন তাইলে ভাই সমস্যা আছে। ফ্রেজ হেলাফেলা করা যাবে না, ফ্রেজটা ভালো মতো শিখতে হবে। তো বন্ধুরা, আমরা এখন ক্লাস শুরু করব, তবে মূল ক্লাসে যাওয়ার আগে গত ক্লাসের বাড়ির কাজের সমাধানটা আমরা দেখব। স্ক্রিনে দেখানো বাংলা বাক্যগুলো আমরা আপনাদেরকে ইংরেজি করতে দিয়েছিলাম। তো এই বাংলা বাক্যগুলো আমরা একটা একটা করে ইংরেজি করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো এই লিস্টে থাকা প্রথম যে আমাদের বাক্য, সেটা হচ্ছে পুরাতন বাড়িটি নদীর পাশে আছে। কি বন্ধুরা? পুরাতন বাড়িটি নদীর পাশে আছে। তো আপনারা অ্যান্সার দিছেন। হ্যাঁ। 20 নাম্বার রোল ক্লাসে গিয়ে আছেন নাকি? আচ্ছা, আছেন। সালামিন। উনি লিখছে দ্য ওল্ড হাউস ইজ বিসাইড দ্য ভিলেজ। মানে আমরা লিখছি নদী, উনি লিখছে ভিলেজ। শব্দ অর্থের কমতি আছে, শব্দ অর্থ ঠিক করে নেবেন। আচ্ছা, তারপরে কে কি লিখছে দেখি। তারপরে 82 রোল নাম্বার ক্লাসে কি আছেন ভাই? শিপন আহমেদ, একটু আনমিউট করবেন প্লিজ। শিপন আহমেদ, একটু আনমিউট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। ভাই, এমনিতে আপনি পড়াশোনা কোন ক্লাস পর্যন্ত করেছেন? আমি তো ফোরে উঠে বাদ দিয়ে দিচ্ছি। জি ভাই। ক্লাস ফোরে উঠেই ক্লাসটা করিনি। মানে আপনি ক্লাস 4-এ উঠে পড়েন, মানে বাদ দিয়ে দিয়েছেন। আচ্ছা। তো আপনি আহ এই যে শব্দ, মানে বাক্যটা আপনি ইংরেজি করছেন, পুরাতন বাড়িটি নদীর পাশে আছে, আপনি ইংরেজি করছেন দ্য ওল্ড হাউস ইজ নেক্সট টু দ্য রিভার, রাইট? আপনি কি এটা ইংরেজি করছেন? নেক্সট টু দ্য রিভার। আহ, জি। আচ্ছা, আমি কি নেক্সট টু দ্য শিখেছি আপনাকে? জি। না, ইম্পসিবল, আমি তো নেক্সট টু দ্য শিখে। জি না, এটা আপনি আমার ভুল অ- হয়েছে। অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও লেসন যদি আমার ক্লাসে প্রয়োগ করেন, এটা হবে না। এক ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী চলতে হবে। স্যার, কথা কি বুঝতে পারছেন? স্যার হচ্ছে কি, কেন হচ্ছে আমি বলি, ওই আমার তো অনেক সময়টা কম থাকে আর আমি এটা ট্রান্সলেট করে দিয়ে দিয়েছিলাম। এটা ক্লাসটা আমার পুরোপুরি ভালোভাবে করতে পারি নাই।
এটাই হচ্ছে সমস্যা। আচ্ছা, ভালো হলে পড়তে পারেন না, কিন্তু নেক্সট টু দা এটা তো আমি শিখাই নাই, আপনি তো এটা অন্য কোথাও থেকে শিখছেন তাই না? এটা জি স্যার, এটা হতে পারে আমি লেখার সময় আমার মানে ভুল হয়ে গেছে লিখতে। ভাই, কথা লম্বা করলে সময় সময় বেশি যায়, বুঝছেন ভাই? লেখার সময় ভুল তো ভুলই তো হয়েছে, ওটা তো আমিও জানি। মোট কথা হচ্ছে এই পড়াটা আমি পড়াই নাই, আপনি অন্য কোথাও শিখে এখানে অ্যাপ্লাই করছেন। ঠিক আছে, এটা করা যাবে না। হ্যাঁ, আমরা যে শব্দ অর্থ দিছি ওই শব্দ অর্থটাই আপনাকে ব্যবহার করতে হবে। আরেকটা লিখছেন, জি স্যার। ওইটা পরে আসতেছে, আরেকটা লিখছেন আপনি, দ্য নিউ ল্যাপটপ ইজ এক্সপেন্সিভ। হ্যাঁ, এক্সপেন্সিভ মানে দামি, সেটা ঠিক আছে, সেটা আমরাও দুই একদিন পরে দেখাবো। কিন্তু আমরা কিন্তু এক্সপেন্সিভ শব্দটা দেখাইনি, আমরা দেখাইছি কস্টলি। তো এই কাজগুলো করা যাবে না। হুম, আচ্ছা, তো এই 1 নাম্বার জি বাড়ি স্যার। কাজে দুইজন ভুল করছে, একজন ভিলেজ লিখছে আর একজন লিখছে নেক্সট টু দ্য রিভার। চলেন আমরা এই বাক্যটা আমরা সঠিক করি, ঠিক আছে? ওকে, খেয়াল করেন, খেয়াল করেন, বাক্য নিয়ে চিন্তা করতে হবে। বাক্য ভাই মুখস্থের জিনিস না, বাক্যের অর্থ নিয়ে চিন্তা করতে হবে। কি করতে হবে? সেন্টেন্স মেকিং আমরা যেভাবে শেখাচ্ছি, বাইলিঙ্গুয়াল মেথড, সেন্সের খেলা। হ্যাঁ, চিনিবার আলামত, বিভিন্ন জায়গায় দেখবেন চিনিবার আলামত, উমুকের আলামত, আমরা কোনো আলামত টালামত শেখাই না। সেন্স, মেধা দিয়ে চিন্তা করতে হবে। আপনি আঞ্চলিক ভাষায় কথা বলেন আর শুদ্ধ ভাষায় বলেন, সাধু ভাষায় বলেন, চলতি ভাষায় বলেন, যে ভাষায় বলেন না কেন, আপনাকে অর্থটা নিয়ে চিন্তা করতে হবে। তো এখানে একটা বাক্য, এটা পরিপূর্ণ একটা বাক্য। এই বাক্যতে কি বলা হচ্ছে? পুরাতন বাড়িটি নদীর পাশে আছে। মানে এটা দিয়ে কি বোঝাচ্ছে? মানে একটা পুরাতন বাড়ি যেটা কিনা নতুন নদীর পাশে আছে, এই তো নাকি? একটা পুরাতন বাড়ি মানে একটা পুরাতন বাড়ি সম্পর্কে আমরা কথা বলতেছি, এবং ওই বাড়িটা নদীর পাশে আছে, এটাই তো পুরা বাক্য। পুরাতন বাড়িটি নদীর পাশে আছে। এবং এই বাংলা বাক্যের মধ্যেই আমরা জেনারেলি সাধারণত দুইটা পার্ট ধরতে পারি। আমরা এই বাক্যে কথা কথা বলতেছি পুরাতন বাড়ি সম্পর্কে। হ্যাঁ, আমরা শুধু বাড়ি সম্পর্কে কথা বলছি না, আমরা পুরাতন সম্পর্কে কথা বলছি না, আমরা বলছি বাড়ি সম্পর্কে, কিন্তু সেটা পুরাতন বাড়ি, অর্থাৎ আমরা পুরাতন বাড়ি সম্পর্কে কথা বলছি, এটা একটা পার্ট। কথা বলছি পুরাতন বাড়ি সম্পর্কে, কি বলছি, কি তথ্য দিচ্ছি? পুরাতন বাড়িটি আগুনে পুড়ে গেছে, পুরাতন বাড়িটি ডাকাতে হামলা করছে, পুরাতন বাড়িটি নদীতে ভাইসে গেছে, পুরাতন বাড়িটি হাওয়া হয়ে গেছে। দেখেন, কথা বলতেছি পুরাতন বাড়িটি সম্পর্কে, কিন্তু সেকেন্ড পার্টে আমি একটা ইনফরমেশন দিচ্ছি। তো এই বাক্যের মধ্যে ইনফরমেশন কি? নদীর পাশে আছে, নদীর পাশে আছে। তাহলে আমাকে ইংরেজি করতে হবে পুরাতন বাড়িটি। পুরাতন বাড়ির ইংরেজি কি? দ্য ওল্ড হাউস। পুরাতন বাড়ির ইংরেজি কি? দ্য ওল্ড হাউস, দ্য ওল্ড হাউস। হ্যাঁ, তারপরে নদীর পাশে আছে, নদীর পাশে এর ইংরেজি কি? বিসাইড দ্য রিভার, বিসাইড দ্য রিভার। আর মাঝখানে একটা এই জায়গা কানেক্ট করতে হবে, কারণ এই বাক্যটা তো দুইটা পার্ট, এই পাশে একটা পার্ট, ওই পাশে একটা পার্ট, তাই না? মাঝখানে আপনার ব্রিজ দিতে হবে, ব্রিজ দিয়ে ওই পারে যেতে হবে। ফ্রেজ টু ফ্রেজ চিন্তা করতে হবে, ফ্রেজ। আমরা ফ্রেজ শিখে ভাই, ফ্রেজ জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ ভাই। পুরাতন বাড়িটি মানে আপনার পুরো সেন্টেন্স নিয়ে চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, পুরো সেন্টেন্স নিয়ে চিন্তা করবেন কি, মানে পুরা সেন্টেন্সের অর্থ নিয়ে চিন্তা করবেন যে আসলে এই বাক্যে কি বলতেছে। তারপরে যখন ইংরেজিটা করা শুরু করবেন, তখন ফ্রেজ টু ফ্রেজ ধরেন, এই পাশে একটা ফ্রেজ আসবে, এই পাশে একটা ফ্রেজ আসবে, মাঝখানে ইজ দিয়ে ধরেন যুক্ত হবে, তাই না? ফ্রেজ টু ফ্রেজ চিন্তা করতে হবে। খেয়াল করে দেখেন, পুরাতন বাড়িটি এর ইংরেজি হচ্ছে দ্য ওল্ড হাউস, নদীর পাশে আছে এর ইংরেজি হচ্ছে বিসাইড দ্য রিভার, আর মাঝখানে ইজ আসবে। হ্যাঁ শুনেন, ইজের অর্থ নর্মালি হয়, কিন্তু ইজের পরে যদি কোনো কোনো জায়গাকে বোঝায়, হ্যাঁ কোনো বস্তুর অবস্থানকে বোঝায়, তাহলে ইজের অর্থ আছে আছে নেওয়া যেতে পারে। মানে আমরা ইজের অর্থ এখানে আছে ধরতে পারি। দ্য ওল্ড হাউস, হ্যাঁ, পুরাতন বাড়িটি ইজ আছে বিসাইড দ্য রিভার, কিসের পাশে? নদীর পাশে। ফ্রেজ টু ফ্রেজ চিন্তা করতে হবে, ফ্রেজ টু ফ্রেজ, বুঝছেন? আপনি এইভাবে চিন্তা করতে পারবেন না পুরাতন বাড়িটি নদীর পাশে আছে না। আপনি কথাটা চিন্তা করেন, আমি যে বলতেছি পুরাতন বাড়িটি নদীর পাশে আছে, তার মানে কি? আমি কথা বলতেছি পুরাতন বাড়ি সম্পর্কে এবং তথ্য দিচ্ছি। হ্যাঁ, তথ্য দিচ্ছি যে ওটা নদীর পাশে আছে। ফ্রেজের খেলা সহজ। দি ওল্ড হাউস বিসাইড দ্য রিভার। ওকে, 1 নাম্বার বাক্য শেষ। এবার 2 নাম্বার বাক্য, ওই নতুন ল্যাপটপটি কোথায় আছে? আচ্ছা, এটাতে আপনারা অনেকে ভুল করছেন, দেখি কে কোথায় ভুল করছেন। আচ্ছা, 10 রোল নাম্বার, উনি লিখছেন 10 কি ক্লাসে আছেন?
আছেন আরিফা খাতুন, আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটা স্লোগান দিছিলাম, ফ্রেজ আয়ত্ত করলে বাক্য গঠন হবে পানির মতো সহজ, নাকি? জি স্যার। আচ্ছা, এই স্লোগানটা আমার পরে রিপিট করেন। সরি, মিউট। আমি 82 রোল নাম্বারকে মিউট করতে গিয়ে আপনাকে মিউট করে ফেলছি, আবার আনমিউট করেন প্লিজ। আচ্ছা, একটা স্লোগান দিছি আমরা, আজকের ক্লাসে অনেকবার দিব। আমার পরে বলবেন, ফ্রেজ আয়ত্ত করলে ফ্রেজ আয়ত্ত করলে বাক্য গঠন হবে পানির মতো সহজ। বাক্য গঠন হবে পানির মতো সহজ। সবাই বলবেন আমার পরে, এটা সবাই বলবেন, ফ্রেজ আয়ত্ত করলে। ফ্রেজ আয়ত্ত করলে হ্যাঁ, একজনেরটা শুনতে পাচ্ছি, বাকিরা নিজের মতো করে বলেন, আমার এটা স্লোগান আর কি। ফ্রেজ আয়ত্ত করলে ফ্রেজ আয়ত্ত করলে বাক্য গঠন হবে পানির মতো সহজ। বাক্য গঠন হবে পানির মতো সহজ। ফ্রেজ ভুল করলে ফ্রেজ ভুল করলে বাক্য ভুল হবে। বাক্য ভুল হবে। আচ্ছা শুনেন, তো আপনি কি করছেন এখানে, ওয়ার ইজ দ্যাট দ্য নিউ ল্যাপটপ, দ্যাট লিখছেন, এরপরে আবার একটা দা দিছেন। হ্যাঁ, স্যার। দ্যাট লিখছেন, আবার একটা দা লিখছেন। তার মানে হচ্ছে এই যে ফ্রেজটা, হ্যাঁ, এটা আপনি গঠন করতে পারেন নাই। আচ্ছা বলেন, ওই ল্যাপটপটি, নতুন শব্দটা বাদ দেন, আমি আপনাদেরকে একটা টেকনিক শিখাইছিলাম। হ্যাঁ, একটা টেকনিক শিখাইছিলাম যে যদি কোনো জিনিস আপনার ইংরেজি করতে সমস্যা হয়, তাহলে যতটুকু মানে কারণে, মানে যেটার কারণে সমস্যা হচ্ছে ওটা ঢেকে দিবেন। এখানে আপনার সমস্যা হচ্ছে কিসের কারণে, ও এর কারণে নাকি নতুন থাকার কারণে, কোনটার কারণে? নতুন। আচ্ছা, তাহলে নতুনটা ঢেকে দেই। তাহলে ওই ল্যাপটপটা ইংরেজি করেন, দ্যাট বলেন। দ্য দ্যাট দ্য ল্যাপটপ। আহা, এই জন্যই তো বলি যে ফ্রেজ আয়ত্ত করলে বাক্য গঠন হবে পানির মতো সহজ। আমরা তো দ্যাট দ্য ল্যাপটপ শিখাই নাই। দ্যাট দ্য ল্যাপটপ তো শিখেন, আপনি একটু পিছনের দ্যাট ক্লাসে দেখেন তো। দ্যাট ল্যাপটপ। দ্যাট ল্যাপটপ শিখেছি আমরা, দ্যাট দ্য ল্যাপটপ শিখাই নাই। আচ্ছা চলেন আমরা একটু মানে বোঝার চেষ্টা করি যে কেন দ্যাটের পরে দা আসবে না। আচ্ছা খেয়াল করেন, দ্যাট এটা এমন একটা শব্দ যেটা দিয়ে কোনো কিছুকে নির্দিষ্ট করা বোঝায়। এবং সে না, প্রথমে বলবো ইশারা। আবার আচ্ছা, সুন্দরভাবে লিখি, শুনেন, আমি আমি বোঝানোর চেষ্টা করি। দ্যাট, তারপরে দা, হ্যাঁ, একসাথে আসবে না। দ্যাট এবং দা একসাথে আসবে না। কেন আসবে না, চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি। দ্যাট এটা এমন একটা শব্দ যেটা দিয়ে দুটা জিনিস বোঝায়। নাম্বার ওয়ান, একই সাথে এটার মধ্যে দুইটা অর্থ আছে। কি? দুইটা অর্থ আছে। যেমন একটা হচ্ছে ইশারা, মানে আপনি ইশারা করতেছেন না, ইয়েস অর নো? জি। দ্যাট দিয়ে আপনি ইশারা করতেছেন না। জি। আচ্ছা, আরেকটা হচ্ছে নির্দিষ্ট অর্থ দেয়, নির্দিষ্ট। মানে একটা ইশারা বুঝাবে, আরেকটা কি করবে, নির্দিষ্ট। একই সাথে দ্যাটের মধ্যে দুইটা অর্থ লুকায় আছে, একটা হচ্ছে ইশারা করবে, আর ইশারা করলে তো এটা নির্দিষ্ট হয়ই। ইশারা করলে কি নির্দিষ্ট হয় না? জি বলেন। স্যার। জি আচ্ছা স্যার। ধরেন আমি বলি, আমি বললাম যে এই বইটি টেবিলের উপর আছে, আপনি যখন এই বললেন, তার মানে কি নির্দিষ্ট করলেন না? জি স্যার। ধরেন অনেকগুলা মানুষ আছে, আপনি বললেন যে আপনি বললেন এই স্টুডেন্টটা পরীক্ষায় ফেল করছে, তাহলে আপনি এই বলে কি স্টুডেন্টকে নির্দিষ্ট করে দিলেন না? আপনি কি সব স্টুডেন্টের মধ্যে থেকে নির্দিষ্ট করে দিলেন না স্টুডেন্টকে? জি স্যার। তার মানে দ্যাট হচ্ছে এমন একটা শব্দ, সবাই ভালোভাবে বুঝেন, দ্যাট হচ্ছে এমন একটা শব্দ যেটা ইশারা বুঝায়, এবং ইশারা করলে নির্দিষ্ট অটোমেটিক হয়ে যায়। ইশারা করলে তো নির্দিষ্ট হবে, তাই না? জি স্যার। ধরেন আপনার সামনে অনেকগুলো গাছ আছে, আপনি বললেন ওই গাছ, তার মানে কি ইশারা করার মাধ্যমে কি আপনি একটা গাছকে সিলেক্ট করলেন না, নির্দিষ্ট করলেন না? জি স্যার। জি। তার মানে হচ্ছে দ্যাটের মধ্যে ইশারা আছে, নির্দিষ্ট আছে। তো এখন যেহেতু দ্যাট দিয়ে নির্দিষ্ট করা হয়ে গেছে, সুতরাং এখানে আর দা আনার কোনো দরকার নেই। মানে দা দিয়ে নির্দিষ্ট করে, যেহেতু দ্যাট আনা হয়ে গেছে, দা আনার আর দরকার নেই। মানে ওই ল্যাপটপটি এখন টি এর কারণে আলাদা দা আনার দরকার নেই।
কেন দরকার নাই? কারণ দ্যাট দিয়ে নির্দিষ্ট হয়ে গেছে, আমার আলাদা করে আর দা আনার দরকার নাই। শুনেন, টি এর ইংরেজি যে সবসময় দা হবে ব্যাপারটা তা না। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আর আমরা এই ফ্রেজটা শিখাইছি যে ওই ল্যাপটপটা ইংরেজি হচ্ছে দ্যাট ল্যাপটপ, আমরা দ্যাট দ্য ল্যাপটপ শিখাইনি। আপনি ফ্রেজ আয়ত্ত করেন নাই, বা করলেও রিভিশন দেন নাই। এই যে ফ্রেজ আয়ত্ত করবেন না, ভুল হবে। তাহলে যদি দ্যাট ল্যাপটপ হয়, তাহলে ওই নতুন ল্যাপটপটি দ্যাট নিউ ল্যাপটপ, রাইট? জি স্যার। শুধু আপনি দ্যাট দ্য নিউ ল্যাপটপ লিখছেন, আপনি দা সহ আনছেন। সবাইকে বলতেছি, যেখানে দ্যাট থাকবে, যে ফ্রেজের শুরুতে দ্যাট থাকবে বা দিস থাকবে, ওগুলো মধ্যে আর দা লাগবে না। কারণ দ্যাস, দিট, দ্যাট, দিস, এগুলোর যে ইশারা বোঝায়, আর ইশারা মানে নির্দিষ্ট। যেহেতু নির্দিষ্ট, সুতরাং এখানে আর আলাদা করে দা আনার দরকার নেই। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে ওই নতুন ল্যাপটপটি এর ইংরেজি হবে দ্যাট নিউ ল্যাপটপ। ঠিক আছে? আচ্ছা, এই ফ্রেজটা আমি কিন্তু পুরা বাক্য এত এখনো হাত দিইনি। আচ্ছা, আরেকজন মনে হয় ভুল করছে, দেখি কে। আচ্ছা, 112 উনি ওয়েদার লিখছে, ওয়েদার মানে হোয়ার এর ইংরেজি লিখছে ওয়েদার, বানান ভুল করছে। আচ্ছা, আর 108 উনি আপনার উনারটা পরে আসতেছে। আচ্ছা, চলেন আমরা এখন এটা তাহলে সমাধান করি। দেখেন, এই কথাটা নিয়ে আগে ভাবতে হবে, দৌড় দেওয়া যাবে না। আপনি অন্ধের মতো খালি বসায় 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 যাবেন না। আপনি পুরো বাক্যটা নিয়ে চিন্তা করেন যে এই বাক্যের মধ্যে কি বলা হচ্ছে। এই বাক্যের মধ্যে বলা হচ্ছে ওই ল্যাপটপটি কোথায় আছে, সবাইকে বলতেছি। আর আপনার 108 যিনি আছেন, উনিও একটু অ্যালার্ট হন, কারণ উনিও ভুল করছেন। 108 ক্লাসে গিয়ে আছেন? নাই। হুম, ক্লাসে নাই। এর আগেও কিন্তু 108 মনে হয় ভুল করছিল। আমি 108কে ডাকতে গিয়ে ভুলে শুধু 8 রোল নাম্বার নয়ন ভাইকে ডাকছিলাম। দেখেন, ক্লাস করে না, ভুল তো হবেই। আচ্ছা, তাহলে এই বাক্যটা যদি আমরা অর্থ নিয়ে চিন্তা করি, আমরা বুঝতে পারি যে নতুন ল্যাপটপটা কোথায় আছে, কই আছে, এটা জানতে চাওয়া হচ্ছে। দ্যাট মিনস এটা একটা প্রশ্ন করছে, প্রশ্ন করছে। আর প্রশ্ন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রশ্নবোধক শব্দটাকে আগে আনতে হবে। তো এই পুরা বাক্যের মধ্যে প্রশ্নবোধক শব্দটা কোথায়? যেটা হচ্ছে প্রশ্নবোধক শব্দ। কোথায়? হ্যাঁ, কোথায় যাও, তার মানে কি আপনি কোথায় শব্দটা দিয়ে প্রশ্ন করতেছেন। তাহলে এই প্রশ্নবোধক শব্দটাকে আগে আনতে হবে। আগে আনলে এটা হবে হোয়ার, WHERE, হোয়ার। হ্যাঁ, এটা হচ্ছে হোয়ার। তারপর একটা ইজ দিয়ে সংযুক্ত করতে হবে। তারপরে ওই নতুন ল্যাপটপটি, দ্যাট নিউ ল্যাপটপ। তাহলে ইংরেজিটা কি হলো? তাহলে ইংরেজি হবে হোয়ার ইজ দ্যাট নিউ ল্যাপটপ। হোয়ার ইজ দ্যাট নিউ ল্যাপটপ। এই বাক্যের মধ্যে তিনটা পার্ট। হোয়ার ইজ দ্যাট নিউ ল্যাপটপ। বুঝতে পারছেন? তো 108 যিনি আছেন ক্লাসে অনুপস্থিত, উনি যেটা করছে, উনি দ্যাট নিউ ল্যাপটপ ইজ হোয়ার এভাবে লিখছেন। মানে উনি দ্যাট নিউ ল্যাপটপ রেখে দিছে নাম্বার 1-এ, নাম্বার 1-এ, ইজ কে দিছে নাম্বার 2-এ, হোয়ার কে দিছে নাম্বার 3-এ, মানে হোয়ার কে লাস্টে দিছে। মানে উনি ওই সিরিয়াল অনুযায়ী বসাইছে। ভাই, পৃথিবীর প্রত্যেকটা ভাষার নিজস্ব গঠন পদ্ধতি আছে। আপনি বাংলার মতো করে একদম নিচে নিচে নামায় দিলেন হবে? হবে না। আপনি হোয়ার লাস্টে আনলে হবে? আমরা ক্লাসের মধ্যে বলছি যে প্রশ্নবোধক, প্রশ্নবাচক, প্রশ্নবোধক না বলে প্রশ্নবাচকও বলা যায়, প্রশ্নবাচক শব্দগুলো আমরা অবশ্যই আগে নিয়ে আসতে হবে। হোয়ারটা সামনে আসবে। জি, এই দুইজনই ভুল করছেন, আর বাকিদের মনে হয় সঠিকই হয়েছে। জি, আশা করি বুঝতে পেরেছেন ওই নতুন ল্যাপটপটি কোথায় আছে। হোয়ার ইজ দ্যাট নিউ ল্যাপটপ। ওকে, ফ্রেজে ফ্রেজে খেলা। আচ্ছা, তারপর নাম্বার 3। আচ্ছা, নাম্বার 3-এ কারা কারা ভুল করছে একটু দেখি। জেসপিন ব্যাপারে আপনি ভুল করছেন। মধ্যে শব্দের ইংরেজি হচ্ছে ইন, আপনি দিচ্ছেন অন। তারপর 44 উনিও সেম ভুলটাই করছেন। মধ্যে শব্দের ইংরেজি হচ্ছে ইন, ওনারা দিছে হচ্ছে অন। অন মানে কি মধ্যে, নাকি অন মানে উপরে? বাক্সের উপরের কথা বুঝাইছি, নতুন ল্যাপটপটি বাক্সের উপরে বুঝাইছি,
নাকি আপনি সেন্টেন্সটা নিয়ে চিন্তা করেন নতুন ল্যাপটপটি বাক্সের মধ্যে আছে। তো মধ্যের ইংরেজি কি ইন, মধ্যের ইংরেজি কি, সরি মধ্যের ইংরেজি কি অন, ইন ইন, মধ্যের ইংরেজি হচ্ছে ইন। দেখি আরেকজন কে ভুল করছেন। নাই আর বাকিদের ভুল নাই, মাশাল্লাহ ঠিকঠাক আছে। আচ্ছা, তাইলে এটা ইংরেজি কি হবে? নতুন ল্যাপটপটি, দ্য নিউ ল্যাপটপ, দ্য নিউ ল্যাপটপ। আপনি যদি শুধু বলেন নিউ ল্যাপটপ হবে না, নিউ ল্যাপটপ হবে না, কারণ আপনি নিউ ল্যাপটপ বলে পৃথিবীর মধ্যে অসংখ্য ল্যাপটপ আছে। আপনি কোন ল্যাপটপটাকে বোঝাইতেছেন? মানে আপনি অবশ্যই এখানে নির্দিষ্ট করতে হবে আপনাকে যে হ্যাঁ, যেটা নিয়ে কথা বলতেছেন আপনি জানেন যে কোন ল্যাপটপটা। নতুন ল্যাপটপটি বাক্সের মধ্যে আছে, তাহলে ইংরেজি কি হবে দেখেন, দ্য নিউ ল্যাপটপ ইজ ইন দ্য বক্স, দ্য নিউ ল্যাপটপ ইজ ইন দ্য বক্স। ঠিক আছে? আর কারো ভুল হয়েছে? হয়নি? ওকে, ঠিক আছে, চলো আমরা তাহলে দেখি। নতুন ল্যাপটপটি বাক্সের মধ্যে আছে, দ্য নিউ ল্যাপটপ ইজ ইন দ্য বক্স। ফ্রেজে ফ্রেজে খেলা, হ্যাঁ জি, দ্য নিউ ল্যাপটপ ইজ ইন দ্য বক্স। ওকে জি, ফাতেমা ইয়াসমিন বলেন। স্যার, ইন মানে ভিতরে শিখছি, এখন ইন আর ভিতরে আর মধ্যে ইন একই একই কথা আসে। আচ্ছা, আপনি পিছনের ক্লাসগুলো কি করছিলেন সব, না মিস গেছে দুই একটা? সব করছি, করার পর একটা ভিডিও, এই ক্লাসের ভিডিওটা করার এই সাইটগুলো দিতে পারিনি শুনেন কারণ ডিলেট হয়ে গেছে। শুনেন শুনেন, আমি বলি, আমি ক্লাসের মধ্যে যা বলি প্রত্যেকটা কথা মাথায় রাখতে হবে। আপনি যে প্রশ্নটা আজকে করলেন না, এটা নিয়ে আমি কথা বলছি আরো 3 ক্লাস আগে। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে বক্সের মধ্যে আছে। এখন আমি মধ্যে ব্যবহার না করে যদি ভিতরে বলি, অর্থ কি চেঞ্জ হবে? ধরেন আমি বললাম যে নতুন ল্যাপটপটি বাক্সের মধ্যে আছে, এটা না বলে বললাম যে নতুন ল্যাপটপটি বাক্সের ভিতরে আছে। এই দুটা কথার মধ্যে পার্থক্য আছে। আপনি জি একটা না, কাজ করেন, আপনি সিলেটি ভাষায় এটা বলেন, এই বাংলা কথাটাকে আপনার সিলেটি ভাষায় বলেন। আমি সিলেটি পারি না স্যার। আচ্ছা, সিলেটি পারেন না তো, যেমন আমাদের দেশে মইদে মইদে মইদে, মানে আমাদের আমাদের জামালপুরে, আমাদের দেওয়ানগঞ্জে মধ্যে বলে না, মইদে বলে, মদে মদে, ময়ে দে, এরকম, মানে ময়ে একটা জ ফেলার মতো দিতে পারেন এখানে, মইদে। আমরা মধ্যে বলি না। এ দেখতো ব্যাগে মধ্যে, ব্যাগে মধ্যে বইটা আছে কিনা, ব্যাগে মধ্যে, মধ্যে বলি না। তো এখন আমি যদি আমার আঞ্চলিক ভাষায় ব্যবহার করি মধ্যে, নতুন ল্যাপটপটি আমাদের দেশে বাক্স বলে না, বাক্সু, আঞ্চলিক ভাষা। হ্যাঁ, নতুন ল্যাপটপটা বাক্সুর মধ্যে আছে, বাক্সুর মধ্যে, বাক্সুর মধ্যে আছে। তো এখন এই যে আমি ভাষাটাকে চেঞ্জ করে দিচ্ছি, ভাষা চেঞ্জ করি আমার, হ্যাঁ আমি চলিত ভাষায় না বলে আমি আমার আঞ্চলিক ভাষায় বললাম। তো আঞ্চলিক ভাষা বলার কারণে বাক্যের সেন্স, মূল যে কনসেপ্ট, সেটা কি চেঞ্জ হচ্ছে? অবশ্যই না। এই ফাতেমা আনমিউট করেন। জি স্যার। আমি যদি, মূল কথা কি চেঞ্জ হচ্ছে? জি না। আমি আঞ্চলিক ভাষায় বলি, আমার জামালপুরের ভাষায় বলি, আর নোয়াখালী ভাষায় বলি, আর বরিশালের ভাষায় বলি, আর যেটাই বলি, মূল কথা তো ওইটাই না, যে ল্যাপটপটা ওই বক্সের ভিতরে আছে নাকি? জি তো জি। সুতরাং আমি এখানে মধ্যে ব্যবহার করি বা বাক্সে আছে, ধরেন আমি এটা না বলে আমি বললাম বাক্সে আছে, বাক্সে, নতুন ল্যাপটপটি বাক্সে আছে, একই একই জিনিস। বাক্সে মানে কি? বাক্সের ভিতরে, রাইট? জি সো এটা কোনো সমস্যা নেই। এজন্যই বলি যে বাক্যের অর্থটা নিয়ে চিন্তা করতে হবে। চিনিবার আলামত মানে দড়ি দিয়া বাইন্দা বস্তার মধ্যে ভইরা নদীতে ফালায়া দেন। জীবনে অসংখ্য বই পড়ছি যেখানে খালি চিনিবার আলামত। আরে ভাই, মূল কনসেপ্ট নিয়ে কথা নেই, মূল কনসেপ্ট বোঝানোর কোনো চেষ্টা নাই, খালি চিনিবার আলামত, লাম লাম লেম লেম তেসিয়াতেন তেসিয়াত। আহা, ইংলিশটা কি এত কঠিন নাকি? কনসেপ্ট বুঝতে হবে যে এখানে কি ঘটতেছে, এটা যাই বুঝবে তার জন্য সোজা। চিনিবার আলামত না, আমার এখানে মুখস্থের জিনিস কটা আছে, হ্যাঁ, তো ফ্রেজটা একটু মুখস্থ করতে হয়। আর মুখস্থ করলে কি না বুঝে কি মুখস্থ করেন নাকি? বুঝাই তো মুখস্থ করাইতেছে। যাক, তাহলে সবার উদ্দেশ্যে বলতে চাই, শুনেন, মূল জিনিসটা হচ্ছে আমার মনের ভাব আমি ইংরেজিতে প্রকাশ করব। আমার মনের ভাব আমি চলিত ভাষাতে বলতে পারি। আমার মনের ভাব আমি বরিশাল, নোয়াখালী, জামালপুর,
হ্যাঁ, ইসলামপুর, ময়মনসিংহ, উমুক তুমুক, মাদারগঞ্জ, মানে যে কোনো ভাষায় বলি না কেন, ভাব একটাই, ঠিক কি না? ভাব একটাই। ধরেন বাংলাদেশের যে মানে মুসলিম, সে আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, হ্যাঁ আমারে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো। ধরেন তার বাড়ি নোয়াখালী, জামালপুরে একজন বলতেছে সেম কথা তার আঞ্চলিক ভাষায়। ওই মানে ধরেন কি জানি বলে, সোমালিয়ার দেশ, হ্যাঁ ওইখানে একজন এই সেম কথাই বলতেছে তার আঞ্চলিক ভাষায়। হিন্দিতে একজন তার আঞ্চলিক ভাষায় সেম কথা বলতেছে, হ্যাঁ, যে মুঝে মাফ কর দিজিয়ে, এরকম কিছু একটা। তো ঘুরে ফিরে তো কথা একটাই না, ভাব একটাই, ভাষা আলাদা। তো যাক, সমস্যা নাই, আমরা হচ্ছে মূল সেন্সটাকেই ইংরেজি করার চেষ্টা করবো, ব্যাস দ্যাটস ইট। এগুলো শব্দ চেঞ্জ হয়, আপনি খালি বুঝতে হবে যে পুরা বাক্যের সেন্সটা কি চেঞ্জ হয়েছে কিনা। সেন্স চেঞ্জ হয় নাই, শব্দ চেঞ্জ হয়েছে, কিন্তু ভাব চেঞ্জ হয় নাই, ভাব আগেরটাই আছে। জি, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপর দেখেন 4, চতুর্থ নাম্বার বাক্য ছিল নতুন ল্যাপটপটি কেমন। মানে জানতে চাওয়া হচ্ছে, কন্ডিশনটা জানতে চাওয়া হচ্ছে আর কি। কন্ডিশন মানে কি, অবস্থা, মানে ল্যাপটপটার অবস্থা কি, নতুন পুরান, কি অবস্থা। হ্যাঁ, দেখি এখানে কয়জন ভুল করছে। 4 নাম্বার বাক্য, বাক্য নাম্বার 4, হ্যাঁ 90, উনি ভুল করছে। আর কে ভুল করছে? আর একজনই ভুল করছে। তো 90, উনি কি ক্লাসে আছেন? নাই। দে তালি, হাত তালি মার। ভুল করবে, ক্লাসে আসবে না। সাব্বাস বেটা, মজা লাগে না ব্যাপারগুলা, ভুল করে ক্লাসে আয় না। 108, গত ক্লাসে ভুল করছে, এর আগের ক্লাস, মানে এর আগেরটাও ভুল করছে কিন্তু ক্লাসে নাই। মানে যে রোগীর চিকিৎসা করবো সে রোগীই নেই। আসসালামু আলাইকুম স্যার। আপনি, হ্যাঁ, আপনার রোল আমি নাম্বার তো কই? আমি এই জায়গায় তো রোল নাম্বার দেওয়া আছে স্যার, আমি তো আনমিউট করি, এটা আপনি কথা আমার শুনেন না। কই কই রোল? আপনার নাম রাশিদা দেওয়া, শুধু কোনো রোল নাম্বার নাই। রোল নাম্বার তো দেওয়া আছে, এটার মধ্যে যখন আমি চালু করি তখনও তো 108 আছে। না, এখানে কোনো রোল, আপনার রোল নাম্বার কি 90 নাকি 108। 108? হ্যাঁ। আচ্ছা, রোল নাম্বারটা নাই, আপনি একটু প্রয়োজনে স্টুডেন্ট কেয়ারে কথা বলে রোল নাম্বারটা ঠিক করে নিন। আর এখন যিনি ভুল করছেন উনি হচ্ছে 90। হুম। ঠিক আছে, 90 কি ক্লাসে আছে? থাকলে একটু আনমিউট করেন। নাই। দেখেন, বাড়ির কাজটা যখন ভুল হয়েছে, স্যার কিন্তু ফিডব্যাক দিছে যে আপনার ভুল হয়েছে, তো তার পরবর্তী ক্লাসে আসার কথা না, আসেনি। আচ্ছা, খেয়াল করেন। আচ্ছা শুনে, এখানে একটা কথা বলি, আপনারা সবাই স্টুডেন্ট, আমি আপনাদের শিক্ষক, ঠিক আছে? আমার যে কোনো কথায়, যে কোনো শাসনে কেউ নিজেকে ছোট মনে করবেন না। শিখতে আসছেন, আমাকে আমার স্টাইলে পড়াইতে দেন, তাহলে আমি ভালো পড়াইতে পারবো। আচ্ছা দেখেন, চতুর্থ যে উনি লিখছে হাউ ইজ দ্য ল্যাপটপ। হাউ ইজ দ্য ল্যাপটপ, হ্যাঁ ঠিক আছে, কেমন ইংরেজি আগে লিখছে, ওকে ফাইন, তারপর ইজ দিছে, কিন্তু এখানে নতুন কথাটা যে আছে এটা ইংরেজি করবে কে? দা ল্যাপটপ না, এটা হবে দা, দা নিউ ল্যাপটপ, দা নিউ ল্যাপটপ, ঠিক আছে? নতুন ল্যাপটপটি কেমন, হাউ ইজ দা নিউ ল্যাপটপ, হাউ ইজ দা নিউ ল্যাপটপ। ওকে, চলেন সামনে আগে। তারপর দেখেন নতুন ল্যাপটপটি দামি, এখানে আপনারা অনেকেই ভুল করছেন। দেখি, চলে এখানে কে কে ভুল করছেন একটু দেখি। 48, 16 নাম্বার, তারপরে ভুল করছেন, এটা 82, ভুল বলবো না, উনি অন্য একটা শব্দ ব্যবহার করছেন। তারপরে ভুল করছেন 112, তারপরে ভুল করছেন 76, 3জন ভুল করছেন। আচ্ছা দেখি, আপনার কে জানো এটা, 48, 16 নাম্বার ভুল করছে, উনি কি লিখছে? দা কস্টলি নিউ ল্যাপটপ। ক্লাসে কি আছেন আপনি? 48 ক্লাসে আছেন? নাই। তারপরে 112 ক্লাসে আছেন? আছেন। আনমিউট করেন। জি স্যার। আচ্ছা, স্লোগানটা দেন। ফ্রেজ আয়ত্ত করলে এই দায়িত্বের জন্য বাক্য গঠন হবে পানির মতো সহজ।
গঠন হবে পানির মতো সহজ। আচ্ছা, শুনেন, নতুন ল্যাপটপটি দামি এই কথা দিয়ে আপনি কি বুঝেন? আমি ইংরেজিতে যাচ্ছি না, আপনি বাংলাতে বুঝান। এটা দিয়ে কি বুঝাইতেছে? মানে ল্যাপটপটি দামি। আচ্ছা, শুধু ল্যাপটপটি দামি এটা বুঝাইতেছে? জি না, আর নতুন নতুন ল্যাপটপটি ল্যাপটপটি দামি দামি। এটাই তো নাকি? আচ্ছা, জি, তো এখন এই বাক্যতে মানে কার সম্পর্কে কথা বলা হচ্ছে? নতুন ল্যাপটপটি। হ্যাঁ, শুধু ল্যাপটপটার সম্পর্কে বলা হচ্ছে না, নতুন ল্যাপটপটি, রাইট? মানে আপনি জি যদি বলেন ল্যাপটপটি দামি তাহলে তো হইলো না, মানে ওই ল্যাপটপটা নতুন কিনা হয়েছে, আপনি ওটার সম্পর্কে কথা বলতেছেন। কথা বলতেছি কার সম্পর্কে? নতুন ল্যাপটপটি সম্পর্কে। জি, এবং কি কথা বলতেছি? দামি। দামি। এই তো। তাহলে এটা যদি ইংরেজি করেন তাহলে বোঝা গেল যে এই বাক্যে আমরা কথা বলতেছি ল্যাপটপটা নিয়ে, নতুন ল্যাপটপটা নিয়ে, এবং তথ্য দিচ্ছি দামি, তাই না? তার মানে বাক্যের এটা একটা পার্ট, এটা একটা পার্ট, জি রাইট? একটু জি দ্রুত কথা বলেন। এটা একটা পার্ট, ওটা একটা পার্ট। তাহলে জি নতুন স্যার। ল্যাপটপটি ইংরেজি, ইংরেজি কি বলেন? দ্য নিউ এতটুকু বলেন। ল্যাপটপ। দা নিউ ল্যাপটপ, ওকে। দা নিউ ল্যাপটপ। আচ্ছা, তারপরে যেহেতু আমরা ওই পারে যাব, তারপর একটা ইজ লাগবে নাকি? ইজটা কোথায় দিব? জি স্যার। কি ল্যাপটপের পরে আর দিব না এটাই আমি আগে দিব না বুঝতে কই দিব? পারবো। ইজ কোথায় বসাবো? আর আর ল্যাপটপের পরে আচ্ছা, ল্যাপটপের পরে বসাবো। আর দামি ইংরেজি কি কস্টলি। বলেন? স্যার কস্টলি। আচ্ছা, কস্টলি। তাহলে এখন আপনি ইংরেজি করলেন দা নিউ ল্যাপটপ ইজ কস্টলি। তো এখানে তো বাক্য হইছে, কিন্তু আপনার বাড়ির কাছে আপনি ভুল করলেন কেন? আপনি বাড়ির কাছে কি লিখছেন? আপনি লিখছেন আর ওই সময় দা কস্টলি ইজ দা নিউ ল্যাপটপ। আপনি তো চিন্তা করেন না, বাক্য নিয়ে তো চিন্তা করতে হবে। আপনি আন্দাজে লিখলে তো হবে না, আপনাকে বুঝে বুঝে লিখতে হবে। আপনি লিখছেন কি? দা কস্টলি। তো কস্টলি হইলো লাস্টে, মানে কস্টলি হইলো লাস্টে, আপনি শুরুতে নিয়ে আসছেন। হ্যাঁ, দা আবার আর এটাকে ওইটা আমি ওই সময় বুঝতে পারি। হ্যাঁ, আপনি উল্টা পাল্টা করছেন। হ্যাঁ, দা নিউ ল্যাপটপ এটা আপনি লিখছেন কি? দা কস্টলি ইজ দা নিউ ল্যাপটপ। তো আমরা কথা বলতেছি কাকে নিয়ে? যাকে নিয়ে কথা বলবো ওটা বাক্যের আগে থাকবে। তাহলে আমরা এই বাক্যে কথা বলতেছি কি ল্যাপটপ নিয়ে, নতুন ল্যাপটপ নিয়ে, তাহলে ওটা আগে থাকবে। কিন্তু আপনি দিচ্ছেন কোথায়? লাস্টে। যাকে নিয়ে কথা বলি বাক্যে সেটা কোথায় থাকে? আগে। আগে। আর যে তথ্য দেই ওটা পরে থাকে, আর মাঝখানে একটা ব্রিজ থাকে, ইজ নাকি? তো মাথায় রাখবেন। মানে জি স্যার। ইচ্ছা করে ভুল করবেন না এগুলা। এসব ভুল দেখলে মনে হয় কি যে মানে হাউস কইরা, মানে খাদের মধ্যে লাফ দেন। হাউস বুঝেন? মানে শখ কইরে আর কি, মানে ভুল হয় না। একটু মাথা খাটালে দেখেন, আমি কিন্তু অ্যান্সার দিন, আপনি নিজে নিজের উত্তর নিজে ঠিক করছেন। তাহলে তখন ভুল হলো কেন? কারণ আপনি চিন্তাই করেন নাই, আপনি পুরো বাক্যটা নিয়ে চিন্তাই করেন নাই। তো বাক্য নিয়ে চিন্তা করতে হবে। ঠিক আছে, চলেন আমরা সামনে আগাই। ওকে, দেখেন, নতুন ল্যাপটপটি দামি, এর ইংরেজি হচ্ছে দা নিউ ল্যাপটপ ইজ কস্টলি। ওকে, চলেন তাহলে এ পর্যায়ে আমরা যেটা করবো ভাই, এগুলা ভুল সংশোধনের দরকার আছে, বুঝছেন? ধরেন যারা খালি ভালো স্টুডেন্ট তাদেরকে নিয়ে আগাইতেছি, কিন্তু যারা ভুল করতেছে তাদেরকে আমি ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছি না, তাইলে সমস্যা আছে। জি আনিস ভাই বলেন। স্যার আমার এটা বলে নাই স্যার, আমি লিখছিলাম স্যার দা নিউ ল্যাপটপ ইজ দা কস্টলি। আপনি কি লিখছেন? স্যার ইসের পরে দা, তারপরে কস্টলি লিখছিলাম। আপনাকে বলে নাই? আপনাকে ফিডব্যাক দেয় নাই? না স্যার, এটা আমাকে দেয় নাই, অন্য শোনেন, আমি আরেকটা আপনাকে দিছিল একটা স্যার। কথা বলি, দাঁড়ান দাঁড়ান। আমি খেয়াল করে দেখছি আপনারা অনেক সময় স্যারের মানে স্যারের বিরুদ্ধে, বিরুদ্ধে না মানে আপনারা বলেন, কিন্তু স্যারের সাথে যখন কথা বলি পরবর্তীতে দেখি যে আপনার এই ভুল, স্যার রাইট। ঠিক আছে, তো আমি এটা নোট করে রাখতেছি, আমি অবশ্যই স্যারকে জিজ্ঞেস করবো যে উনি কেন এটা নোট করে নাই।
যদি দেখি স্যার যে আমারে উনি ওইটা দিছিলেন, হ্যাঁ প্রথমটা দিছিল স্যার, প্রথমে একটা দিছিল স্যার, এইটা দেয় নাই স্যার। ইয়া দিছিল, আমি দিছিলাম অন দিছিলাম স্যার, যেমন দা নিউ ল্যাপটপ ইজ অন দিছিলাম, এটা আমাকে স্যার বইলা দিছে, কিন্তু আরেকটা কি এটা বলছেন? দেয় নাই। আর আরেকটা লিখছি, নতুন ল্যাপটপটি দামি, দা নিউ ল্যাপটপ ইজ দা কস্টলি। কেন তা কেন বসাইলেন? স্যার এখন আমি ওই টাইমে বুঝি না, এখন স্যার আপনি দিতেছেন তখন আমি খাতার সাথে শুনেন আমি একটা মিলাইতেছি কথা স্যার। বলি, আমি একটা কথা বলি শুনেন। স্যার যথেষ্ট সচেতনতার সাথে বাড়ির কাজ চেক করেন, তারপরেও মাঝে মধ্যে ভুল হতে পারে। আপনি কি রাইট অ্যান্সার পাইছেন কিনা? জি স্যার। তো রাইট অ্যান্সার যদি পান, তাহলে পরবর্তী ক্লাস থেকে এটা আর বলার দরকার নেই যে স্যার আমাকে ওইখানে ভুল ধরায় নেই। এখন তো দেখতেছেন নাকি? জি স্যার। আচ্ছা, তারপর আমি স্যারের সাথে কথা বলবো। ওকে। জি 31 বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি একটা প্রশ্ন স্যার ঘুরপাক করতেছে ইজডা নিয়ে, বুঝছেন এই আর কি। বলেন বলেন বলেন। ওই দা নিউ ল্যাপটপ ইজ কস্টলি, এই স্যার ইজটা কি বসাইলে উম, বসাইলে চলবে, না বসাইলে কি সমস্যা হবে? ভাই আমি তো এখন পর্যন্ত বসানোর কথাই বলছি, আমি কি কখনো বলছি যে মানে মানে না 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 স্যার, আপনি বলেন না, এই জন্য আমার মানে যখন তো আমি বাক্যটা গঠন করি তখনই আমার মাথা মাঝে এটা খালি ঘুরপাক খাইতেছে, এই জন্য আপনাকে শুনেন, বলছিলাম স্যারকে একটু জানিয়ে নিব স্যার কাছ থেকে। আপনি যে প্রশ্নটা করলেন ইসটা বসাইলে কি সমস্যা হবে না হবে, আপনি চাইলে এই সেম কোশ্চেনটা প্রত্যেকটা ফ্রেজের ক্ষেত্রেও করতে পারেন, যে স্যার এখানে দা বসালে কি সমস্যা হবে না নাকি হবে না। সব ব্যাখ্যা তো না আমি স্যার, এখন দিব না, আমি সব ব্যাখ্যা দিব না না তো, স্যার। কারণ আমি জি আপাতত জি এতটুকু বলতেছি ভাই, এটা ব্রিজ, এই ব্রিজ ছাড়া আপনি ওই পাশে যেতে পারবেন না, এতটুকু আপাতত মনে রাখেন, বুঝছেন? ব্রিজ ছাড়া জি আপনি স্যার। ওই পাশে যেতে পারবেন না। আপনি নদীর এই পারে আছেন, ওই পারে যাবেন, ব্রিজ লাগবে, ব্রিজ দিয়ে ওই পারে যেতে হবে, এবং ইজ লাগবে, বুঝছেন? ইজ লাগবে। জি। আর এটার না প্রপার ব্যাখ্যা ইজটা পাবেন আমি, আরো অনেকগুলা ক্লাস পরে। ওকে ওকে অনেকগুলা ক্লাস পরে এটার প্রপার মানে একদম একুরেট ব্যাখ্যা পাবেন। শুনেন আমি আপনাদেরকে একটা কথা বলি সবার উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে স্যার অনেক সতর্কতার সাথে বাড়ির কাজ চেক করেন, এইভাবে লিখে লিখে আমাকে দেন কে ভুল করছে, তারপর অনেক সময় ভুল হতে পারে। হ্যাঁ, 44 আপনি বলছেন যে একটা ভুল করছেন, আমি তো স্যারের সাথে কথা বলবো। এর আগে একদিন সুরমা আপু উনি বলল যে এই সমস্যা, তো আমি স্যারের সাথে কথা বলে দিই না, সুরমা আপু যে অভিযোগ করছে এটা সত্যতা পাইনি আমি। স্যার বলছে না স্যার আমি তো ঠিকঠাক আমি চেক করে দিয়েছি, ঠিক আছে। তো যাক, আমি তারপরে দেখবো, আর যদি এমন হয় যে ধরেন আপনি 5টা ভুল করছেন বাট আমি এখানে একটা বললাম, হ্যাঁ, কিন্তু আপনি তো রাইট অ্যান্সার পাচ্ছেন, তাই না? তো অনেক সময় আমিও তো জনে জনে অনেক সময় ডাকা সম্ভব হবে না। এই যে দেখেন এখনো আধা ঘন্টা 40 মিনিট চলে গেছে, আমরা মূল ক্লাসে এখনো ঢুকতেই পারিনি। এখন আমি যদি বলি যে আমি শিখাইছি একভাবে, তারপর আপনারা জোর করে ভুল করেন কেন? যারা ভুল করতেছেন আপনাদের এগুলো বেখেয়ালি ছাড়া কিচ্ছু না। এত মানে ধাপে ধাপে জিনিসগুলো শেখানো হয়েছে। এই যে আজকে আরিফা যিনি আছেন, উনি যে বলতেছেন দ্যাট দ্য নিউ ল্যাপটপ, আরে ভাই তার মানে উনি ফ্রেজ আয়ত্তই করে নাই, আয়ত্তই করে নাই। আয়ত্ত করলে তো তাহলে আমরা তো এমন কোন ফ্রেজ গঠনই করিনি যেখানে দ্যাট আছে আবার দা আছে। সচেতন হন, ভুল কমে যাবে, আপনাদের ভুল কমে যাবে। আর আপনার তো ভুল হয় কেন, এর আগেও তো একটা ক্লাসে ভুল হলো 44। এত ভুল করা যাবে না। আচ্ছা, গত ক্লাসে এখানে ভুল হয়েছিল, আজকেও সেম ভুলটাই হয়েছে। আচ্ছা ইজ হবে, চলেন আমরা শুরু করি, খেয়াল করেন। তো স্ক্রিনে যে ইংরেজি বাক্যগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কোথায় যাবে, আমরা বাংলা থেকে ইংরেজি করবো, বুঝে বুঝে করবো, খেয়াল করেন। আমাদের প্রথম যে বাক্য, দেখি এখানে কে কি ভুল করছে। নাম্বার ওয়ানে কারো কি ভুল আছে? নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, নাম্বার ওয়ানে 82 যিনি আছেন, আমরা এখানে বিসাইড লিখছি, উনি বিসাইড না লিখে উনি লিখছে নেক্সট টু দা, মানে নেক্সট টু লিখছে, নেক্সট টু।
সো আমরা যেটা দিব ভাই ওটাই ব্যবহার করতে হবে, আমরা নেক্সট টু পড়াই নেই। আচ্ছা, আর কারো ভুল হয়নি? শুনেন, চলেন তাহলে এটার অর্থ করি। এখানে আপনাকে যেটা করতে হবে যে আপনি এই যে ইংরেজি থেকে বাংলা করা সোজা, কারণ ইজ থাকে তো, ইংরেজি থেকে বাংলা করা সোজা। ইজ থাকে তো ইজটাকে ব্রিজ ধরে, ব্রিজের এক পাশ ব্রিজের আরেক পাশ, ইজটাকে ব্রিজ ধরে মানে মিডল পয়েন্ট ধরে এক পাশ আর এই পাশ। তাহলে খেয়াল করেন, দ্য টল ট্রি ইংরেজি কি? লম্বা গাছটি। তারপর হচ্ছে ইজ মানে আছে, ইজের অর্থ এখানে আছে আসবে, কারণ ইজের পরে আমরা একটা প্লেসকে বোঝাচ্ছি, একটা জায়গাকে বোঝাচ্ছি। তাহলে কি বিসাইড দ্য রোড অর্থ কি? রাস্তার পাশে। তাহলে বাংলা কি হবে? দ্য টল ট্রি ইজ বিসাইড দ্য রোড, লম্বা গাছটি আছে রাস্তার পাশে। আপনাকে ফ্রেশ টু ফ্রেশ অর্থ নিতে হবে, পরে জোড়া দিতে হবে। হ্যাঁ, অর্থটা এই যে আপনারা শোনেন, বুঝেন বুঝেন, এই যে আপনি এই ইংরেজিটাকে বাক্য করবেন, এটাকে যদি আপনি শব্দ শব্দে চিন্তা করেন তাহলে হবে না। ধরেন আপনি শব্দ শব্দ চিন্তা করলেন, টি লম্বা গাছ, হয় পাশে রাস্তার, পাশে টি রাস্তা, হ্যাঁ পাশে রাস্তা, পাশে রাস্তা। আপনি বললেন বিসাইড দ্য রোড, পাশে রাস্তা, কারণ বিসাইড আগে আছে, এটা করলেন পাশে, পরে রোড। এইভাবে করলে হবে না, আপনাকে অর্থ করতে হবে ফ্রেজ টু ফ্রেজ, যে এই ফ্রেজের অর্থ কি, এই ফ্রেজের অর্থ কি, পরে মিলান। যেমন প্রথম ফ্রেজের অর্থ হচ্ছে দ্য টল ট্রি, এর অর্থ হচ্ছে লম্বা গাছটি, তারপরে ইজের অর্থ আসবে আসে, তারপরে সেকেন্ড ফ্রেজের অর্থ হচ্ছে মানে লাস্টের যে অংশ, এটা হচ্ছে বিসাইড দ্য রোড মানে রাস্তার পাশে। পাশের, পাশে দা রাস্তা, পাশে রাস্তাটি, হ্যাঁ এরকম কিছু না যে রোড লাস্টে আছে, আমি বাংলাতে রাস্তার কথা শেষে বলি, ব্যাপারটা ওইভাবে না। আপনাকে চিন্তা করতে হবে যে এই ফ্রেজের অর্থটা কি, বুঝছেন? জি, খুবই সহজ। এখানে একজনই ভুল করছেন, শুধু নেক্সট টু লিখছেন। দ্য টল ট্রি ইজ বিসাইড দ্য রোড, লম্বা গাছটি রাস্তার পাশে আছে। আরো একবার বলি, ইজ এর পরে যদি কোনো জায়গাকে বোঝায়, আচ্ছা ইজ এর পরে যদি কি হয়, যদি কোনো জায়গাকে বোঝায় তাহলে ইজের অর্থ আসবে আসে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, একজন একটা প্রশ্ন করছে, স্যার হোয়াইট স্ক্রিন রাতে অনেক চোখে লাগে, ডেস্কটপ বা ওয়ান নোট স্ক্রিনটা ব্ল্যাক করলে সবের চোখের উপকার হতো। ভাই একটু ব্রাইটনেসটা কমায় দেখবেন, ব্রাইটনেসটা কমায় দেখবেন, কারণ এখানে কালার কম্বিনেশন একটা ব্যাপার আছে। সাদার উপরে লাল কালি দিয়েও লেখা যায়, সাদার উপরে সবুজ কালি দিয়েও লেখা যায়, সাদার উপরে নীল কালি দিয়েও লেখা যায়। বুঝছেন, আমরা আমাদের ক্লাসে নর্মালি তিনটা কালার ব্যবহার করি, লাল ব্যবহার করি, সবুজ ব্যবহার করি এবং নীল ব্যবহার করি। যদি আমি কালো নেই, ব্যাকগ্রাউন্ড যদি আমি কালো নেই, তাহলে কালোর উপর আমি লাল ব্যবহার করলে লেখা বুঝবেন না, কালোর উপরে নীল ব্যবহার করলে লেখা বুঝবেন না, কালোর উপর সবুজ ব্যবহার করলে লেখা বুঝবেন না, কালোর উপরে শুধু সাদা ব্যবহার করতে হবে, নয়তো হলুদ ব্যবহার করতে হবে, নয়তো বেগুনি ব্যবহার করতে হবে, যেগুলো আরো হিজিবিজি লাগবে। ব্রাইটনেসটা কমায় দেন, হ্যাঁ ব্রাইটনেসটা কমায় দেন, আপনি আপনার ফোনের ব্রাইটনেসটা কমায় দিয়ে দেখেন। আচ্ছা, এগুলো নিয়ে আমাদের রিসার্চ হয়েছে। আমরা যখন প্রথম রিডিং ব্যাচ শুরু করি, মানে কি কি কালারে লেখা হবে, আমি চাইলে এগুলো কালোও লিখতে পারতাম, কালো লিখলে ওইটাও সাইকোলজিক্যালি ইয়া হয়। হ্যাঁ এটা সত্য যে ব্রাইটনেস চোখে লাগতে পারে, একটু কমায় দেন বাস। চলেন তারপর সেন্টেন্স টু ধরি আমরা। সেন্টেন্স টু অনেকেই ভুল করছেন, দেখি কে কি লিখছেন। ভাই এসব ভুল আমি আর গ্রহণ করব না, প্রথম দিকে তো এই জন্য আমি কিছু বলতেছি না। যারা ভুল করতেছেন তারা বেখেয়ালিপনা, অলসতা, এগুলোর কারণেই ভুল করতেছেন। আপনারা চিন্তাই করতেছেন না যে আমি কি ক্লাসে পড়াইলাম আর কি লিখতে হবে। কারা কারা ভুল করছেন? 62 রোল নাম্বার কে আছেন? আনমিউট করেন, 62 আনমিউট করেন। সবুজ কবিরাজ আনমিউট করেন। সবুজ কবিরাজ আনমিউট করেন, 62। ক্লাসে নেই, আছে ক্লাসে, আনমিউট করছেন না। তো দেখেন, যখন কোনো ইংরেজি বাক্য বাংলা করবেন, আপনাকে আগে বুঝতে হবে এই এই বাক্যের কোনটা কোন পার্ট।
হ্যাঁ, আমরা কার সম্পর্কে কথা বলতেছি, আমরা কি বলতেছি, হ্যাঁ, ইসটা কোথায় আছে, মানে ব্রিজটা কোথায় এসে সংযুক্ত হয়েছে, এটা আপনাকে একটু মাথা খাটাইতে হবে। হ্যাঁ, আমরা এই বাক্যে কথা বলতেছি, দেখেন ইসটা হচ্ছে আমাদের ব্রিজ, মানে মিডল পয়েন্ট, এর আগে আর পরে দুটাই অংশ। তো এখানে দ্য ট্রি এর অর্থ হচ্ছে গাছটি, তারপরে হচ্ছে ইজ মানে হয়, তারপর টলমান হচ্ছে লম্বা। তাহলে অর্থ কি? গাছটি লম্বা, গাছটি লম্বা। আমরা এই বাক্যে গাছটি সম্পর্কে কথা বলতেছি এবং কি বলতেছি, যে এটা লম্বা, এবং মাঝখানে ইজ দিয়ে সংযুক্ত করতেছি। তো এই বাক্যটাকে 62 রোল নাম্বার উনি লিখছে লম্বা গাছটি। লম্বা গাছটি, লম্বা গাছটি কি? লম্বা গাছটি, গাছটি লম্বা, এটা পরিপূর্ণ একটা বাক্য। লম্বা গাছটি কি এটা মানে হয়েছে, এটা অর্থ হয়েছে। লম্বা গাছটি ইংরেজি কি? দ্য টল ট্রি, দ্য টল ট্রি। এজন্য বলি ভাই, মানে ফ্রেজ আয়ত্ত করলে বাক্য গঠন হবে পানির মতো সহজ। যারা ফ্রেজে ভুল করবে তাদের বাক্য অটো ভুল হবে। ফ্রেজ ভুল করলে বাক্য অটো ভুল হবে। ঠিক আছে, জোর করে আইনা মানে এটা বসায় দিছে, মানে এটার বাংলা করে ফেলছে উনি। হ্যাঁ, লম্বা গাছটির ইংরেজি এখানে নাই, গাছটি লম্বা, এখানে ইজ আছে। ইজ মানে কি? আরেকটা কথা বলি, যেখানেই দেখবেন ইজ আছে ওটা একটা পরিপূর্ণ বাক্য, এটাও মাথায় রেখেন। ইজ আছে মানে ওটা একটা পরিপূর্ণ বাক্য। আচ্ছা, দ্য ট্রি ইজ টল অর্থ হচ্ছে গাছটি লম্বা। তারপর দেখেন নাম্বার 3। ওকে, দেখি এখানে 3 নাম্বারে কারা কারা ভুল করছেন। 3-এ ভুল করছেন জেসমিন ব্যাপারী। হ্যাঁ, জেসমিন ব্যাপারী ভুল করছেন। জেসমিন ব্যাপারী লিখছেন বড় ট্রাকটি রাস্তার উপরে আছে। এখানে দ্যাটের অর্থ কে আনবে? দ্যাটের তো একটা অর্থ আছে। আমরা তো দা বিগ ট্রাক বলি না, আমরা বলছি দ্যাট বিগ ট্রাক। দ্যাটের তো অর্থ আছে, অর্থ তো নিয়ে আসতে হবে। আর কে ভুল করছে? একজনই, শুধু জেসমিন ব্যাপারী ভুল করছে। তো এটার অর্থ আসবে ওই বড় ট্রাকটি। কোন বাক্যের মধ্যে ইজ থাকা মানেই ওটা একটা পরিপূর্ণ বাক্য। কোন বাক্যের মধ্যে ইজ আছে মানে আমরা এখন যেগুলোর কথা পড়তেছি আর কি, ভবিষ্যতে কি পাবো না পাবো এগুলো পরে। কোন বাক্যের মধ্যে মানে আমরা এখন যেগুলো পড়তেছি এই বাক্যগুলোর মধ্যে ইজ থাকা মানেই এটা একটা পরিপূর্ণ বাক্য, এবং এটা হচ্ছে আমার বাক্যের মিডল পয়েন্ট, ব্রিজ। তার মানে এই পাশে একটা ভাগ, ওই পাশে একটা ভাগ। আমরা বলে আসছি না যে আমরা এখন পর্যন্ত যে বাক্যগুলো পড়ে আসতেছি এই বাক্যগুলো 3টা অংশ। হ্যাঁ, ইজ একটা, ইজের আগে একটা অংশ, ইজের পরে একটা অংশ। আমরা এই বাক্যে কথা বলতেছি ট্রাকটা নিয়ে, মানে ওই বড় ট্রাকটা সম্পর্কে আমরা কথা বলতেছি, এবং কি বলতেছি যে অন দা রোড, মানে রোডের উপরে আছে। তাহলে অর্থ কি দাঁড়াবে? দ্যাট বিগ ট্রাক, ওই বড় ট্রাকটি ইজ মানে আছে। আছে অর্থটা কেন নিতে পারতেছি? কারণ আমি দেখতেছি এরপর একটা জায়গাকে বোঝাচ্ছে। হ্যাঁ, তো ওই বড় ট্রাকটি আছে রাস্তার উপরে বা রাস্তায়। রাস্তার উপরে না বলে যদি আমি রাস্তায় বলি একই কথা। এই যে ফাতেমা ইয়াসমিন, আপনি একটু আগে যে প্রশ্ন করছিলেন যে মধ্যে না বলে যদি ভেতরে বলি অর্থ কি চেঞ্জ হবে কিনা, না চেঞ্জ হবে না। ধরেন এটার অর্থ হচ্ছে যে আপনার ওই বড় গাছ, সরি এটা গাছ হবে না, এটা ট্রাক হবে। আচ্ছা, ওই বড় ট্রাকটি রাস্তার উপরে আছে। তো আমি যদি রাস্তার মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যদি এখন ইয়া বলি রাস্তার উপরে না বলে যদি বলি রাস্তায়, তার মানেই কি? তার মানে কি? তার মানে হচ্ছে ওটা রাস্তার উপরে। আমি যদি বলি যে ট্রাকটা রাস্তায় আছে, রাস্তার মানে কি? ও কি রাস্তার ভিতরে ঢুকছে, মাটির ভিতরে ঢুকছে? না, ও তো রাস্তার উপরেই আছে। সেন্সটা নিয়ে চিন্তা, মানে বাক্যের যে কনসেপ্ট, মূল সেন্সটা কি, মূল ভাবটা কি, এটা নিয়ে আমাকে চিন্তা করতে হবে। তো ভাষা একটু পরিবর্তন হতে পারে, সমস্যা নেই, কিন্তু আপাতত ভাষা পরিবর্তন করার দরকার নেই। আমি যেভাবে দিচ্ছি ওইভাবে আপনারা ব্যবহার করবেন। ওই সময় আসে নাই যে আপনারা ভাষা পরিবর্তন করে করবেন, দরকার নেই আপাতত। ওই বড় ট্রাকটি রাস্তার উপরে আছে। ওকে, তারপরে চতুর্থ বাক্য, হোয়ার ইজ দ্যাট নিউ বাস। এখানে কেউ ভুল করছেন? না, এখানে কেউ ভুল করেন নাই, মানে এখানে নাই, মানে স্যার যেটা আমাকে দিছেন এখানে নাই। আচ্ছা, খুবই সহজ। এখানে হোয়ার আছে, তার মানে একটা প্রশ্ন করা হচ্ছে। হ্যাঁ,
প্রশ্ন করা হচ্ছে। দেখেন ইংরেজিতে প্রশ্নবোধক শব্দটা আগে আসে, কিন্তু বাংলায় এটা পরে যায়। তো তাহলে এটা দিয়ে আমি শুরু করি। ওই নতুন বাসটি কোথায় আছে? ওই নতুন বাসটি কোথায় আছে? ওকে, নাম্বার 5। হ্যাঁ, হোয়ার ইজ দ্যাট নিউ বাস? ওই নতুন বাসটি কোথায়, বা কোথায় আছে, কোথায় একই কথা। তারপরে নাম্বার 5, এখানে কয়জন ভুল করছেন? না, এখানে ভুল করেন নাই। দেখেন আবারও বলি, বড় সব বাক্য দেখে ঘাবড়াবেন না, কারণ আমরা ফ্রেজ আয়ত্ত করে করে সামনে যাচ্ছি। আজকে ক্লাসের শিরোনাম জানে কি? যত বড় ফ্রেজ তত বড় বাক্য, তাই না? আরে ভাই, এটা তো এক লাইন, সামনে এমনও বাক্য আসবে 3 লাইন হবে, 3 লাইন, 4 লাইন হবে লাস্টের দিকে দেখবেন। হ্যাঁ, 3 লাইন, 2 লাইন, 3 লাইন, বড় বড় বাক্য। ভয়ের কিচ্ছু কারণ নেই, আপনি খালি ফ্রেজটা আইডেন্টিফাই করতে পারলে বাক্য সোজা। আর স্ট্রাকচার, ফ্রেজ, স্ট্রাকচার, ভোকাবুলারি, এগুলোই তো আর কি। আর পুরা বাক্যটার সেন্স, ভাব। তো এখানে খেয়াল করবেন, যখনই কোনো বাক্যের মধ্যে ইস থাকবে তার মানে ওটা পরিপূর্ণ একটা বাক্য। মানে আমরা এখন যে বর্তমানে যেগুলো পড়তেছি আর কি। তো এটা যেহেতু পরিপূর্ণ বাক্য, আর ইসটা এখানে ব্রিজ, সুতরাং ইজের আগে একটা পার্ট, ইজের পরে একটা পার্ট। হ্যাঁ, ফ্রেজ আইডেন্টিফাই করার চেষ্টা করেন, ফ্রেজ খোঁজার চেষ্টা করেন। দ্যাট নিউ বাস, এটা একটা ফ্রেজ, অর্থ হচ্ছে ওই নতুন বাসটি। তারপর হচ্ছে ইজ, অর্থ হচ্ছে আছে। ইন ফ্রন্ট অফ মানে সামনে, দা স্কুল মানে স্কুলের সামনে। তাহলে কি ওই নতুন বাসটি স্কুলের সামনে আছে। ইংরেজিটা ইংরেজির গতিতে গেল, পরে বাংলাটা আপনি বাংলার মতো করে বললেন। যেমন এখানে ইজ আছে, মানে ইজের অর্থ আছে নিচ্ছি আমরা এই জায়গায়। বাংলাতে আমরা লাস্টে ব্যবহার করি যে ওই নতুন বাসটি কোথায় আছে। ওই নতুন বাসটি আপনার স্কুলের সামনে আছে। এর চতুর্থ নম্বরে প্রশ্ন করা হয়েছে যে ওই নতুন বাসটি কোথায়। উত্তরে বলা হচ্ছে যে ওই নতুন বাসটি স্কুলের সামনে আছে। ঠিক আছে, ওকে। ভাই ফ্রেজ আয়ত্ত করেন, লেভেল 2-তে গেলে কিন্তু অনেক অনেক কিছু, অনেক নতুন নতুন জিনিস আসবে। আমরা এখন পর্যন্ত প্রেজেন্ট টেন্সেই আছে, আপনারা টেন্স শুনছেন, অবশ্যই ইউটিউবে ভিডিও টিডিও দেখছেন। আমরা এখন পর্যন্ত প্রেজেন্ট টেন্সেই আছি। লেভেল 2-তে গেলে আমরা সেটাকে পাস্ট টেন্স, ফিউচার টেন্স এগুলাতে কনভার্ট করব। ফ্রেজ সেম থাকবে, ফ্রেজ কি সেম থাকবে। যেমন এখানে আমরা বলতেছি যে ওই নতুন বাসটি স্কুলের সামনে আছে, আমরা লেভেল 2-তে গেলে বলবো ওই নতুন বাসটি স্কুলের সামনে ছিল, এখন নাই আর কি। বা আমরা এটাও শিখবো যে নতুন বাসটি স্কুলের সামনে থাকবে। বুঝেন নাই? ফ্রেজ চেঞ্জ হবে না, ফ্রেজ ফ্রেজ। হ্যাঁ, চেঞ্জ হবে হচ্ছে টেন্স, স্ট্রাকচারে চেঞ্জ আসবে, ফ্রেজ চেঞ্জ হবে না। এত গুরুত্বপূর্ণ ফ্রেজ। যার লেভেল 1 ক্লিয়ার থাকবে তার জন্য 2 ইজি। খালি একটু শিখাবো যে কি বসাইলে, মানে কোথায় কি বসাইলে এটার অর্থ অতীতকালে চলে যাবে। যেমন আমরা এখানে বলতেছি যে ওই নতুন বাসটি স্কুলের সামনে আছে, তার মানে এটা বর্তমান, রানিং। রানিং মানে চলতি, ওটা বুঝে না, মানে বর্তমান সময় আছে, অবস্থান করছে। আমাদের তো বলার দরকার পড়বে যে গতকাল নতুন বাসটা স্কুলের সামনে ছিল, এরকম বাক্য বলার দরকার পড়বে না যে গতকাল বাসটা স্কুলের সামনে ছিল, তার মানে কি এখন নাই, গতকাল ছিল। কিছুই না, এখানে সামান্য একটু চেঞ্জ করলে ওই অর্থটা চলে আসবে, কিন্তু ফ্রেজ কিন্তু ঠিক থাকবে, ফ্রেজ ঠিক থাকবে। সো ফ্রেজ এত বেশি ইম্পর্টেন্ট। যাদের ভুল হয় তাদের ফ্রেজ না বোঝার কারণে ভুল হয়। বুঝছেন? আচ্ছা, জি, আশা করি বুঝতে পেরেছেন। এই আলোচনাগুলোর দরকার আছে। কত কিছু কথা বলে ফেললাম না? মাথায় রাখবেন ভাই, মাথায় রাখবেন। হ্যাঁ, 1 ঘন্টা পার হয়ে গেছে, এখন আমরা এই গত ক্লাসের বাড়ি কাজ নিয়ে আসছি। ওকে, নো প্রবলেম। মনে রাখবেন। ও আচ্ছা আচ্ছা, এটা তো বাংলা লিখে দেখায় না, এটা হচ্ছে সে বাংলা। দ্যাট নিউ বাস ইজ ইন ফ্রন্ট অফ দ্য স্কুল। ওই নতুন বাসটি স্কুলের সামনে আছে। ওকে, লেটস গো। মনে রাখবেন, কি মনে রাখবেন? হ্যাঁ, মনে রাখবেন এই পৃথিবীতে সবচেয়ে বোকা তারাই যারা চেষ্টা না করেই কিছু অর্জন করতে চায়। এই পৃথিবীতে সবচেয়ে বোকা তারাই যারা চেষ্টা না করেই কিছু অর্জন করতে চায়। মনে রাখবেন। আরো একটা কথা মনে রাখবেন, ফ্রেজ আয়ত্ত করলে বাক্য গঠন হবে পানির মতো সহজ। ফ্রেজটা ঠিক করেন, বাকিটা আমি দেখব। ফ্রেজ আয়ত্ত করলে বাক্য গঠন হবে পানির মতো সহজ। আমি শিখাবো,
হ্যাঁ, দ্যাট নিউ ল্যাপটপ, আপনি বলবেন দ্যাট দ্য নিউ ল্যাপটপ, হবে না। ফ্রেজটাকে আয়ত্ত করেন। যখনই দেখবেন ফ্রেজ শিখাইতেছি, আল্লাহ খুব সিরিয়াস বিষয়ে চলে আসছে, ফ্রেজ ফ্রেজ আয়ত্ত করলে বাক্য গঠন হবে পানির মতো সহজ। জি, চলেন তাহলে আমরা আমাদের যে আজকের মূল ক্লাস 16 নম্বর ক্লাস আমরা শুরু করবো ইনশাল্লাহ। এখন আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে যত বড় ফ্রেজ তত বড় বাক্য। আপনি ফ্রেজটাকে যত বড় করবেন বাক্য তত বড় হবে। তার মানে হচ্ছে বড় বাক্য দেখলে আপনি ভয় পাবেন না যদি আপনার ফ্রেজটা আয়ত্ত থাকে। যত বড় ফ্রেজ তত বাক্য, এই কথার মানে হচ্ছে, অন্যভাবে আমি যদি অর্থ নেই এইভাবে বলতে পারি যে ফ্রেজ হচ্ছে এমন জিনিস, আপনি যদি ফ্রেজটা আয়ত্ত করেন তাহলে বড় বাক্য দেখলে ভয় পাবেন না, কারণ বড় বাক্যের মধ্যে ফ্রেজই। আপনি খালি ফ্রেজটা খুঁজবেন, ও আচ্ছা একটুক মিলে একটা অংশ, একটুক মিলে একটা অংশ, একটুক মিলে একটা অংশ, তিনটা মিলে জোড়া দিয়ে এই অর্থ, চারটা মিলে জোড়া দিয়ে এই অর্থ। মজা না? অনেক মজা। তো এই ফ্রেজ জিনিসটা সত্যিকার অর্থে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। তো চলেন আমরা দেখি ফ্রেজ কাকে বলে। ফ্রেজ কাকে বলে এটা আমরা এর আগে অনেকবার, অনেকবার না মানে বেশ কয়েকবার বলেছি পিছনের কয়েকটা ক্লাসে, আজকে আরেকবার বলি ফ্রেজ কাকে বলে। এই সংজ্ঞাটা মুখস্থ করবেন ভাই, এটা ভুল করেন না কেউ, হ্যাঁ এই সংজ্ঞাটা সবাই মুখস্থ করবেন। ফ্রেজ হচ্ছে বাক্যাংশ, মানে বাক্যের অংশ হিসেবে যেটা কাজ করবে আর কি। দুই বা ততোধিক শব্দের একটা গ্রুপ। ভাই এই কথাটা ইম্পর্টেন্ট, মানে একটা গ্রুপ হবে, মিনিমাম দুইটা লাগবে, উপরে একাধিক হইতে পারে। দুই বা ততোধিক শব্দের একটা গ্রুপ যা একসাথে কোনো অর্থ প্রকাশ করে, মানে একটা পার্ট ক্লিয়ার করবে সে এবং বাক্যের একটা অংশ হিসেবে কাজ করবে, এটাই ফ্রেজ। ফ্রেজের মধ্যে সাবজেক্ট ভার্ব থাকবে না। হ্যাঁ এই কথাটা মাথায় রাখবেন, বোঝার দরকার নেই, বোঝার সময় আসুক তখন বুঝতে পারবেন। ফ্রেজের মধ্যে সাবজেক্ট ভার্ব থাকবে না, এই কথাটা মুখস্থ করবেন। দুই বা ততোধিক শব্দের একটা গ্রুপ যা একসাথে কোনো অর্থ প্রকাশ করে এবং বাক্যের একটি অংশ হিসেবে কাজ করে, সেটাই হচ্ছে ফ্রেজ। যেমন খেয়াল করেন, এই উদাহরণটা থেকে খেয়াল করেন, এখানে বলা হচ্ছে নতুন বইটি টেবিলের উপর আছে। হ্যাঁ, তো এই বাক্যের মধ্যে বাংলাটা নিয়ে আগে চিন্তা করেন, এই বাক্যের মধ্যে আমরা কথা বলতেছি নতুন বইটা সম্পর্কে এবং বলতেছি কি যে এটা টেবিলের উপর আছে। তো এখন ইংরেজিতেও দেখেন, এই যে এত বড় একটা বাক্য আমরা মানে ইজ তো এমন একটা পয়েন্ট, মানে এটা হচ্ছে আপনার ব্রিজ, মিডিল পয়েন্ট, ইজ এর আগে ইজ এর পরে। তো এখন ইজ এর আগে পুরোটা মিলে একটা ফ্রেজ যেটা অর্থ দিবে নতুন বইটি, এবং পরে হচ্ছে অন দা টেবিল, এটা আরেকটা ফ্রেজ যেটা অর্থ দিচ্ছে যে টেবিলের উপর আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে ফ্রেজ, এই পুরোটা মিলে একটা ফ্রেজ, এটা মিলে একটা ফ্রেজ। ফ্রেজের যে কত রকম হইতে পারে হিসাব নেই, বহুত আছে। আমরা ফ্রেজের ব্যাপারে বলছি যে অসংখ্য ফ্রেজ আছে, সব ফ্রেজ শেখার দরকারও নাই, গুরুত্বপূর্ণ গুলো শিখলেই এনাফ। ঠিক আছে, আর আপনি যখন একবার শিখে যাবেন তখন অপ্রয়োজনীয় মানে অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ অপরিচিত এগুলা পরবর্তীতে আপনি একা একাই ধরতে পারবেন যে না এটা কেমনে কি হইতেছে, বুঝছেন? আচ্ছা চলেন সামনের দিকে আগে। তো আগের একটা ক্লাসে কিছু ফ্রেজ শিখছিলাম আমরা, মনে আছে? একটা ক্লাসে না, দুইটা ক্লাস আমরা একই ফ্রেজ শিখছিলাম। তো ফ্রেজ গুলাকে একটু দেখেন। আমরা শিখেছি দ্য নিউ বুক, অর্থ হচ্ছে নতুন বইটি। দ্য নিউ পেন, নতুন কলমটি। দ্য নিউ ক্লক, নতুন ঘড়িটি। দ্য নিউ ফ্যান, নতুন ফ্যানটি। তাই না? ওকে। অনুরূপভাবে দি ওল্ড বুক, পুরাতন মানে বইটি। তারপর হচ্ছে আপনার দি ওল্ড পেন, পুরাতন কলমটি। দি ওল্ড ক্লক, পুরাতন ঘড়িটি। দি ওল্ড ফ্যান, পুরাতন পাখাটি। এই যে যে শব্দগুলো মানে কোয়ালিটি বর্ণনা করতেছে, এটা যার কোয়ালিটি বর্ণনা করতেছে, যার গুণাগুণ বর্ণনা করতেছে তার আগে বসে, এটা আপনারা জানেন। তারপরে যদি বুঝতে পারেন তাহলে ব্যাপারটা একদমই সহজ। হ্যাঁ, যেমন দ্য ওল্ড হাউস, পুরাতন বাড়িটি। দ্য টল ট্রি, লম্বা গাছটি। শুনেন একটা কথা বলি, দা দি মানে দা বলতে বলতে অভ্যস্ত আর কি, ওই খেলনা করে বললে মুখ দিয়ে দাই আসে। তো যাই হোক, দি ওল্ড হাউস, পুরাতন বাড়িটি। দ্য টল ট্রি, লম্বা গাছটি। দ্য ক্লিন গ্লাস, পরিষ্কার গ্লাসটি। দ্য কস্টলি কার, দামি গাড়িটি। আচ্ছা, আমরা আরো কিছু শিখছিলাম ফ্রেজ, রাইট? আরো শিখছিলাম, কি কি শিখছিলাম একটু খেয়াল করেন। দিস নিউ বুক, হ্যাঁ এই নতুন বইটি। দ্যাট নিউ পেন, ওই নতুন কলমটি। আরিফা খাতুন আপনি মনোযোগ দিয়ে শোনেন, দ্যাট দ্য নিউ পেন না কিন্তু, হ্যাঁ দ্যাট দ্য নিউ ল্যাপটপ না। এই যে দেখেন আমরা কিন্তু এগুলো শিখছি, আপনি ভুল করছেন। দ্যাট নিউ পেন, ওই নতুন কলমটি। দিস নিউ ক্লক, এই নতুন ঘড়িটি। দ্যাট নিউ ফ্যান, ওই নতুন ফ্যানটি। আমরা তো দিস বুক, দিস পেন এগুলো তো আগেই শিখছি, শুধু মাঝখানে আমরা ওই দোষ গুণ বর্ণনা করে এরকম শব্দগুলোকে বসাচ্ছি আর কি।
আহ নাক শিরশির করতেছে, একটা হাঁচি উকি ঝুঁকি দিতেছে কিন্তু আসতেছে না, খুব বিরক্ত লাগতেছে। আচ্ছা চলেন, তারপর অনুরূপ ভাবে দিস নিউ কার, এই নতুন গাড়িটি, দ্যাট টল ট্রি, ওই লম্বা গাছটি, দিস স্মল টেবিল, এই ছোট টেবিলটি, দিস সরি দ্যাট বিগ বিগ ক্লক, ওই বড় ঘড়িটি। এগুলো কোনোটাই কি না? সেন্টেন্স না। আপনি এই অংশটা নিয়ে চিন্তা করলেই বুঝবেন যে আসলে এটা পরিপূর্ণ কিছু বোঝাচ্ছে না। হ্যাঁ, আর ইংরেজি দিয়ে যদি চিন্তা করেন যে এখানে কোনো ইস টিস কিছু নাই, ঠিক আছে, মানে একটা অংশ আর কি। আচ্ছা, আর যদি বুঝে থাকেন তাহলে একদম সহজ। দিস ক্লিন বেড, এই পরিষ্কার বিছানাটি, দ্যাট ওপেন উইন্ডো, ওই খোলা জানালাটি, দিস স্ট্রং ডোর, এই মজবুত দরজাটি, দ্যাট চিপ টেবিল, ওই সস্তা টেবিলটি। তাই না? এগুলো কিন্তু পুরাণ পড়া, আজকে 2-3 ক্লাস ধরে খালি এগুলোই গায়ে আসতেছি। আচ্ছা, তো এবার মানে আমরা সামনে আগাবো। তো আশা করছি যে এই ফ্রেজগুলো আপনারা আয়ত্ত করেছেন, এগুলা পুরাণ পড়া আয়ত্ত করেছেন, ঠিক কিনা? এবার চলেন আরো এক ধাপ সামনে আগে, আরো এক ধাপ সামনে আগে। একটা গল্প বলি, গল্পটা বুঝেন, এটা পড়া সংক্রান্ত এই গল্প। আহ এক লোকের বিয়ে। গল্পটা মাত্র বানাইলাম, বুঝছেন, এর লেগে চুপ করেছিলাম। মানে একটা কিছু বলে তো মানে আপনাকে রিলেট করাইতে হবে, তাই না? আমি এই গল্প কিন্তু ক্লাসের আগে বানায় নিয়ে আসিনি, মানে আমি এই মুহূর্তে একটা বানায় আপনাকে দিচ্ছি, বাট এটাই সত্য, সত্য মানে ব্যাপারটা এটাই আর কি। খেয়াল করেন, এক লোকের বিয়ে। তো ধরেন আপনার বন্ধুর বিয়ে, তো আপনার বন্ধুর বিয়েতে যাবেন। তো ধরেন আপনি আহ সিরামিকের প্লেট গিফট করবেন, সে ভালো কোয়ালিটির সিরামিকের প্লেটের দাম আছে অনেক, বা একটা ডিনার সেট। আচ্ছা, ডিনার সেটের কথা ধরেন, আপনি একটা ডিনার সেট গিফট করবেন। হ্যাঁ, তো ডিনার সেট যে আপনি গিফট করবেন, আপনি মূলত তাকে গিফট করবেন কিন্তু ডিনার সেট, তাই না? কিন্তু ডিনার সেটটা থাকে কিসের ভিতরে? একটা ককশিটের ভিতরে। ওই ককশিটের উপরে আবার একটা বাক্স থাকে কাগজের। তো আপনি কিন্তু চাইলে এই বাক্সটা দিলেই হয়, কিন্তু আপনি কি করেন? তার উপর দিয়ে আরেকটা র্যাপিং করেন, মানে একটা ওই যে চিকমিকা কাগজ দিয়ে ওটা পেঁচান। শুধু তাই না, আবার অনেকে যেটা করে, ওর উপর দিয়ে আবার ফিতা লাগায়। কি লাগায়? ফিতা। ফিতা দিয়ে ফুল, ফুল তুলে। তো ভালোর কোনো শেষ নাই, সুন্দরের কোনো শেষ নাই, ঠিক কিনা? আপনি ধরেন একটা ড্রেস পরলেন, আপনি পাঞ্জাবি পরছেন, পাঞ্জাবির নিচে স্যান্ডো গেঞ্জি আছে, উপরে পাঞ্জাবি পরছেন, হয়ে গেছে। তারপর উপর দিয়ে কোটি পরছেন, কোটের উপর দিয়ে আবার একটা চাদরও নিচ্ছেন, মানে একটার উপর আরেকটা শুধু বসাইতেছেন। সুন্দর কি কোনো শেষ আছে? সুন্দরের কোনো শেষ নেই, এবং দরকারও পড়ে, মানে একটার উপরে আরেকটা বসানোর দরকারও পড়ে। আজকে এমন একটা জিনিস আমরা শিখতে যাচ্ছি, এটা যদি কেউ বুঝতে পারেন তাহলে দেখবেন যে ইংলিশ এগুলো কি, এগুলো কিছুই না। আমরা ফ্রেজটাকে আরেকটু বড় করব। মানে আমরা এতদিন যে ফ্রেজগুলো শিখছি, ওই ফ্রেজগুলার উপরে একটা করে কোটি পড়ায়া, একটা করে কোটি পড়ায়া আমরা কি করব? ফ্রেজটাকে একটু বড় করব, কোটি পড়াবো। চলেন, ইন্টারেস্টিং, ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং। আচ্ছা, মনোযোগটা বাড়ায় দেন, একটু হাত তুলেন প্লিজ, দয়া করে একটু হাত তুলেন, অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্টে আছি, অনেক পিক একটা মোমেন্টে আছে, নর্মালি হাত তুলতে বলি না। খেয়াল করেন স্ক্রিনে আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি, যেমন ইন মানে ভেতরে, অন মানে উপরে, আন্ডার মানে নিচে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, বিহাইন্ড মানে পেছনে, বিসাইড মানে পাশে। এগুলো ভাই নতুন কোনো শব্দ না, এগুলো পুরান শব্দ। শুনেন, আপনাদেরকে একটা মজার কথা বলি। ধরেন আগামী 2 ক্লাস পরে কি পড়াবো ওটা কিন্তু এখনই আমি রেডি করে রাখি। আপনারা খেয়াল করে দেখছেন আমাদের লেসন ডিজাইনটা এভাবেই হয়, যে আমরা প্রতিটা ক্লাসে অনেক বেশি নতুন পড়া পড়ায়, ব্যাপারটা তা না, নতুন পড়া কম পড়ায় কিন্তু পিছনের পড়ার সাথে কানেকশন লাগায় দেই। দেখেন, এগুলো আমাদের পুরাতন শব্দ, এগুলো আমরা জানি। আপনি যদি এই শব্দের অর্থগুলো নিয়ে একটু চিন্তা করেন,
ভেতরে, উপরে, নিচে, সামনে, পেছনে, পাশে, এগুলোর অর্থ দিয়ে কি বোঝায়? এগুলো কি কোনো বস্তুর নাম টাম বোঝায়? না, এগুলা মূলত কোন একটা জায়গাকে বোঝায়, একটা অবস্থান বোঝায়, একটা জায়গার অবস্থানকে বোঝায়। যেমন আপনি বললেন যে বাক্সের ভিতরে, তার মানে কি বাক্সের যে ভিতরের যে জায়গা সেটাকে বোঝাচ্ছে। আপনি যদি বলেন বাক্সের উপরে, তাহলে বাক্সের উপরের যে জায়গা সেটাকে বোঝাচ্ছে। আপনি বললেন যে বাক্সের নিচে, তাহলে বাক্সের তলে নিচে যে জায়গা সেটা বোঝাচ্ছে। তারপর আপনি বললেন যে বাক্সের সামনে, তার মানে বাক্সের সামনের যে জায়গা সেটাকে বোঝাচ্ছে। আপনি বললেন যে বাক্সের পেছনে, তার মানে বাক্সের পেছনের যে জায়গাটা সেটাকে বোঝাচ্ছে। আপনি বললেন বাক্সের পাশে, তাহলে বাক্সের পাশের যে জায়গাটা সেটাকে বোঝাচ্ছে। বাক্সকে কিন্তু বোঝাচ্ছে না। বাক্সকে বোঝাচ্ছে না, বাক্সকে বোঝাচ্ছে না। হ্যাঁ, বাক্সের সাথে সম্পর্ক আছে, ওই জায়গাটার সম্পর্ক আছে, কিন্তু মূলত আপনি ওই পাশের জিনিসটা বা উপরের মানে অবস্থানটা, মানে আপনি জায়গাটাকে বোঝাচ্ছেন। আপনি যখন বলতেছেন যে মোবাইলটা বাক্সের উপরে আছে, তার মানে আপনি কিন্তু মানে বাক্সের সাথে রিলেটেড উপরের যে জায়গাটা ওইখানে বোঝাচ্ছেন। এটা জটিল করার কিছু নেই, সিম্পল জিনিস, তাই না? মোট কথা এই শব্দগুলোতে জায়গা বোঝায়, জায়গা। কথাটাকে আমরা একটু সাজায় গুছাই ভাবে বলতে পারি যে এই জাতীয় যে শব্দগুলো আছে যেগুলো আমরা পড়ছি, এই জাতীয় শব্দ কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর অবস্থান বোঝায়। এখন পর্যন্ত আমরা বস্তুর অবস্থানকে বুঝাইছি, যেমন আমরা বলছি বইটা টেবিলের উপর আছে, মানে এই লেভেল ওয়ানে আমরা বস্তু নিয়ে কথা বলে বলে আসছি। লেভেল ওয়ানে কোনো ব্যক্তি নাই, লেভেল ওয়ানে কোনো ব্যক্তি নাই, বুঝতে পারছেন? এবং কোনো প্রাণীও নাই। এ প্রাণী, ব্যক্তি এগুলা লেভেল টু তে আসবে। এই লেভেল ওয়ানে শুধু আমরা বস্তু নিয়ে কথা বলছি। খেয়াল করে দেখেন, জানালা, দরজা, বই, পুস্তক, কলম, ব্যাগ, ল্যাপটপ, গাছ, গাড়ি, বাড়ি, এগুলো সব বস্তু। তো লেভেল ওয়ানে এরকমই আর কি। তো খেয়াল করেন যে এই যে শব্দগুলো আছে, এই জাতীয় শব্দ কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর অবস্থানকে বোঝায়। ঠিক কিনা? আমরা কিন্তু এটা দেখে আসছি, এটা নতুন কিছু না, দেখে আসছি। যেমন দেখেন একটা উদাহরণ, উদাহরণটা হচ্ছে যেমন আমি বললাম যে দ্য বুক ইজ অন দ্য টেবিল। তাহলে এই যে আমি অন বললাম, এর মানে বোঝাচ্ছে যে এটা টেবিলের উপরে আছে, অর্থাৎ এই অন শব্দটা বইয়ের অবস্থানটাকে বোঝাচ্ছে। যে অন শব্দটা বোঝাচ্ছে যে বইটা টেবিলের উপরে আছে। যদি আমি অনের পরিবর্তে আন্ডার লিখতাম, আমি এখানে আন্ডার যদি লিখতাম, তাহলে বুঝাইতো যে বইটা টেবিলের নিচে আছে। তার মানে এই কথাটা স্পষ্ট যে এই জাতীয় শব্দ অবস্থান বোঝায়। এতটুকু পর্যন্ত কারো ঝামেলা হওয়ার কথা না আশা করি। আচ্ছা, হাতটা নামায় দিই, আপনারা মনোযোগী থাকেন ভাই। এতটুকু পর্যন্ত পার্ট বাই পার্ট বুঝেন। তো এতটুকু পর্যন্ত আশা করি বুঝছেন যে এই শব্দগুলো যে জায়গার অবস্থান বোঝায়। আরে ভাই, এই কথাটা চাইলে আমি মনে করেন যে আরো কয়েক ক্লাস আগে বলতে পারতাম, কিন্তু আমাদের সিস্টেমটা এরকম, আগে আপনারা শিখাবো, প্র্যাকটিস করাবো, তারপরে গিয়ে পরিচয় করাবো। পরিচয় পরে, হ্যাঁ। সিলেবল আমরা 6 নম্বর সেকশন, 5 নম্বর সেকশনে গিয়ে পরিচিত হয়েছিলাম আমাদের রিডিং কোর্সে। আমরা তো চাইলে সেকশন 2তেই পড়াইতে পারতাম, তাই না? ভাই এগুলো হচ্ছে বাইলিঙ্গুয়াল মেথড, এগুলো হচ্ছে ভাই হাইব্রিড মেথড, বুঝছেন? আচ্ছা, খেয়াল করেন তাহলে, এতটুকু ক্লিয়ার না যে এই জাতীয় শব্দগুলো অবস্থান বোঝায়? এটা নিয়ে কারো কনফিউশন আছে? নাই? হ্যাঁ হ্যাঁ, আপনি এই ধরনের প্রশ্ন করতে পারেন যে ভাই এই ধরনের শব্দ কি আরো আছে কিনা? ডেফিনেটলি আছে, ওগুলো এখন জানার দরকার নাই। লেভেল ওয়ানে আছেন, বয়সী কত আপনার? হ্যাঁ, আরো তো বহুত লেভেল আছে, বহুত ক্লাস আছে, পড়া ভারী হবে। যে কয়েকটা শব্দ শিখেছি এগুলো নিয়ে চিন্তা করেন, এর বাইরে আপাতত কিছু চিন্তা করার দরকার নেই। তো এতটুকু ক্লিয়ার যে এগুলো আমাদের ব্যক্তি, বস্তু বা প্রাণীর অবস্থান বোঝায়। ওকে, নেক্সট। তো এই পর্যায়ে একটা কথা মাথায় গেঁথে রাখেন, রাত হয়ে গেছে তো, না তো আমি বলতাম যে সবাই একটু দাঁড়ান। মাথায় গেঁথে রাখেন, এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা যদি কেউ ভুল করেন তাহলে ফ্রেজ ভুল হবে। এই জাতীয় শব্দগুলা, হ্যাঁ, আমি এখানে যে শিখাইলাম, যেগুলা দিয়ে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর অবস্থান বোঝায়, এই জাতীয় শব্দগুলা ফ্রেজের একেবারে শুরুতে বসে। এই জাতীয় শব্দ ফ্রেজের একেবারে শুরুতে বসে। দেখেন, একটা একটা ব্যাপার বলি, একটা ফ্রেজ যে গঠন হয়, হ্যাঁ, কিভাবে গঠন হয়? ধরেন এখানে একটা ধরেন এখানে একটা শব্দ বসে, এখানে একটা শব্দ বসে, এখানে একটা শব্দ বসে, এখানে একটা শব্দ বসে। তো ফ্রেজ যে শুধু দুই শব্দের হয় ব্যাপারটা তো তা না।
ফ্রেজ 2 শব্দ হইতে পারে, 3 শব্দ হইতে পারে, 4 শব্দ হইতে পারে। তো এখন এই যে আমরা ফ্রেজটাকে বড় করতেছি, তাহলে কে কোথায় বসবে এটা নিয়ে একটা মারামারি লাগতে পারে না? ধরেন আমরা এই শব্দগুলো দিয়ে একটা ফ্রেজ গঠন করব, এই ফ্রেজটা গঠন করব। এখন আমি যদি এর পজিশন ঠিক করে না দেই, তাহলে কি মারামারি লাগবে না? ধরেন এটা 1 নাম্বার সিট, এটা 2 নাম্বার সিট, এটা 3 নাম্বার সিট, এটা 4 নাম্বার সিট, 4টা সিট আছে, 4টা সিট আছে। এখন আমি যদি নির্দিষ্ট করে না দেই যে উমুকে জানালার পাশে বসবে, হ্যাঁ, বিমানে এরকম থাকে, হ্যাঁ, যে আপনার উইন্ডো সিট থাকে। ধরুন আমি যদি নির্দিষ্ট করে না দেই যে উমুকে জানালার পাশে বসবে, তাহলে কি আলটিমেট মারামারি লাগবে না? তো ওই সমাধানটাই দিচ্ছি। মনে রাখবেন যে এই জাতীয় শব্দ অলওয়েজ ফ্রেজের শুরুতে বসবে, বাকি কোথায় কেমনে কি ওটা পরে একটু শুধু মনে রাখেন যে এই জাতীয় শব্দ ফ্রেজের একেবারে শুরুতে বসে। এই যে 2-3 ক্লাস পর পর বলি যে এটা শুরুতে বসবে, আমরা বলছি নটটা ইজ এর পরে বসবে, তারপরে বলছি যে শব্দগুলা দিয়ে কোয়ালিটি বোঝায়, দোষগুণ বোঝায়, ওইটা যার কোয়ালিটি বোঝায় তার আগে বসবে। এই সিরিয়ালগুলো মাথায় রাখতে হবে। যদি এই সিরিয়ালগুলো উল্টাপাল্টা করেন তাহলে ফ্রেজ হবে না, আর ফ্রেজ ভুল হলে বাক্যও ভুল হবে। কথা কি বুঝতে পারতেছেন? এই যে পড়া কিন্তু ভারী হচ্ছে ভাই। হ্যাঁ, 14 নাম্বার ক্লাস হচ্ছে, 15 নাম্বার ক্লাস একটু হলো ভারী আছে। কথা বুঝেন? ফ্রেজ যে হবে 3টা 4টা শব্দ মিলে যে ফ্রেজ হবে, কার আগে কে বসবে, কার পরে কি বসবে, এগুলো কিন্তু বলে বলে আসতেছি। এটা যদি ভুল করেন তাহলে কিন্তু ভাই ভুল হবে। পেছনের ফ্রেজ যাদের ক্লিয়ার আছে তাদের জন্য এই কথা হজম করা কোনো ব্যাপারই না। শুধু এখন এতটুকু মনে রাখেন যে এই জাতীয় শব্দগুলা, অর্থাৎ যেগুলো দিয়ে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর অবস্থান বুঝাবে, এই জাতীয় শব্দগুলো ইন, অন, আন্ডার, ইন ফ্রন্ট অফ, বিহাইন্ড, বিসাইড, আপাতত এই কয়েকটা মাথায় রাখেন। এগুলা ফ্রেজের একবারে শুরুতে পড়বে। ওরা, ওদের পাওয়ার এত পাওয়ার যে ভাই আমরা সামনে থাকবো, আমরা কারো পিছনে বা হচ্ছে শেষে থাকতে পারবো না, আমরা সামনে বসবো। এদের কি মাথায় ঢুকছে? চলেন তাহলে এবার আমরা খেলা শুরু করি। আচ্ছা ঠিক আছে, যেমন দেখেন একটা উদাহরণ দেই। আমরা যদি বলতে চাই যে টেবিলের উপর, খেয়াল করে দেখেন এই যে এখানে কিন্তু অনটা শুরুতে আসছে, ঠিক কিনা? এটা কিন্তু পরিচিত, এটা নতুন কিছু না। অন দা টেবিল এটা পুরান কিছু না, সরি এটা নতুন কিছু না, এটা পুরান পড়া। দা অন টেবিল এরকম না, দা টেবিল অন এরকম না, অন দা টেবিল, অন দা টেবিল, এটা পাওয়ারফুল, এটা শুরুতে থাকবে। মানে উপরে, কিসের উপরে? দা টেবিল। অন, উপরে কিসের উপরে? দা টেবিল। বাস, এই ফ্রেজটা ভাই পুরান, হ্যাঁ, এগুলো আমরা পড়ে আসছি। এবার ভালোভাবে খেয়াল করেন ভাই, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে। ফ্রেজ ভুল করলে সব ভুল হবে। আচ্ছা, আমরা জানি, আগে আগে থেকেই জানি, নতুন পড়া না। আমরা জানি দ্য নিউ টেবিল অর্থ হচ্ছে নতুন টেবিলটি, দ্য নিউ ব্যাগ অর্থ নতুন ব্যাগটি, দ্য নিউ বেড নতুন বিছানাটি, দ্য নিউ হাউস নতুন বাড়িটি। ঠিক আছে, ভালোভাবে খেয়াল করেন। আমরা জানি নতুন টেবিলটির ইংরেজি হচ্ছে দ্য নিউ টেবিল। এখন আমাদের যদি বলার দরকার পড়ে নতুন টেবিলটির উপরে, দেখেন এতটুকু পর্যন্ত আমরা আগেই জানি। কামান কামান, মানে একদম পিক পয়েন্টে আছি আমরা ক্লাসে। শুনেন, ফ্রেশ শেখাচ্ছি। নতুন টেবিলটি, এটা কি নতুন পড়া না পুরান পড়া? এটা কি আজকে শিখতেছি? না, আগেই শিখে আসছি। এর আগের ক্লাসে শিখছি, এর আগের ক্লাসে শিখছি, ইজি, একদম ইজি। নতুন টেবিলটি, এখন আমি বলতে চাচ্ছি নতুন টেবিলটির উপরে। ধরেন আমি আপনাকে জিজ্ঞেস বলতেছি যে ভাই বইটা কই রাখছেন? আপনি বললেন যে নতুন টেবিলের উপরে আছে। নতুন টেবিলটির উপরে মানে শুধু টেবিলটির উপরে বলেন নাই, নতুন টেবিলটির উপরে মানে নতুন টেবিলটিতে বলতেছেন, তার উপরে আপনি মানে তার উপরে অবস্থানটাকে বুঝাইতে চাচ্ছেন। তাহলে এটার ইংরেজি কি হবে? একদম সোজা, উপরে ইংরেজি হচ্ছে অন, তারপর বাকিটা বসে যাবে, দ্য নিউ টেবিল। নতুন টেবিলটি এর ইংরেজি হচ্ছে দ্য নিউ টেবিল। নতুন টেবিলের উপরে এর ইংরেজি হচ্ছে অন দ্য নিউ টেবিল। আগেরটাই খালি শুরুতে অন বসবে, মানে অন তো সবার সামনে আসবে, বলে দিছি। খেয়াল করেন, একটু বোঝার চেষ্টা করেন। নতুন টেবিলটি, দ্য নিউ টেবিল। এখন আমরা বলতে চাচ্ছি নতুন টেবিলের উপরে,
তাহলে ওই আগেরটা সেম থাকবে, খালি অন আসবে শুরুতে, ব্যাস। ইজি না? আর নিউ এখানে কেন আসলো? কারণ নিউ তো ভাই এর আগেই আসবে, কারণ নিউ দিয়ে টেবিলের গুণাগুণ বর্ণনা করতেছে। আরে ভাই এটা পুরান পড়া, পুরান পড়া, খালি অন যুক্ত করতেছে আজকে। এখন ওনাকে বলতে পারেন যে ভাই বাংলাতে এই শব্দটা লাস্টে, এই অংশটা লাস্টে, এটা শুরুতে। আরে ভাই এটার কথা বলবো যে পৃথিবীর প্রত্যেকটা ভাষার মানে বাক্য তৈরির নিজস্ব গঠন পদ্ধতি আছে। তো বাংলাতে লাস্টে আছে তাই বলে মানে দা টেবিল নিউ, সরি, দা নিউ টেবিল অন, হ্যাঁ এটা উপরে আছে এই জন্য আপনি, সরি এটা উপরে লাস্টে আছে এই জন্য আপনি এটাও লাস্টে দিবেন নাকি? হ্যাঁ, না। বাংলাতে কই থাকবে আই ডোন্ট নো, ঠিক আছে, কিন্তু ইংরেজিতে সামনে থাকবে অন দা নিউ টেবিল, অন দা নিউ টেবিল, অন দা নিউ টেবিল। সহজ না? নতুন টেবিলটা আগেই পড়ছি, দা নিউ টেবিল, এখন শুধু বলতেছি নতুন টেবিলটির উপরে। এটা বোঝানোর জন্য খালি অন আনলেই হবে, শেষ। আচ্ছা ওকে, নেক্সট। আবার দেখুন নতুন ব্যাগটি, এটা আমরা জানি পুরান পড়া, দা নিউ ব্যাগ। এখন আমরা বলতে যাচ্ছি নতুন ব্যাগের ভিতরে, মানে ওই নতুন ব্যাগটা এতটুকু ঠিক আছে, কিন্তু আমরা ব্যাগের ভিতরে কিছু একটা আছে বা সামথিং এরকম কিছু একটা বুঝাতে চাচ্ছি, বা ওই ভিতরের জায়গাটাকে বোঝাতে চাচ্ছি। সো ইজি, ভিতরে মানে ইন, এটা শুরুতে আসবে। আমরা বলছি এই জাতীয় শব্দগুলো অলওয়েজ শুরুতে থাকবে। তাহলে নতুন ব্যাগটি, দা নিউ ব্যাগ, দা নিউ ব্যাগ। আমার হাতের লেখা খুবই খারাপ, মুখে বলতেছি বুঝে নেন। ইন দা নিউ ব্যাগ, নতুন ব্যাগটির ভিতরে, ইন দা নিউ ব্যাগ। শোনেন, নতুন ব্যাগের ভিতরে, নতুন ব্যক্তির ভিতরে, এগুলো নিয়ে আপাতত কনফিউশনের ভোগার দরকার নেই, এগুলো আমি ক্লিয়ার করব দু একদিন পরে। তো আপাতত আমি যেভাবে লিখি আপনি ওইভাবে পড়েন, নতুন ব্যক্তির ভিতরে। আজকের দিনটা এইভাবেই পড়েন অন্তত পক্ষে। হ্যাঁ, দুই এক ক্লাস পরে গেলে আমি সেন্স ব্যাখ্যা করে দিব, মানে সেন্সটা ক্লিয়ার করে দিব, তখন দেখবেন যে বুঝতে পারতেছেন ঘটনা কি। আচ্ছা দেখেন, তাহলে ব্যাপারটা কি ঘটলো? নতুন ব্যক্তি ইংরেজি হচ্ছে দা নিউ ব্যাগ, নতুন ব্যক্তির ভেতরে এর ইংরেজি কি? ইন দা নিউ ব্যাগ। মানে দা নিউ ব্যাগ ঠিক আছে, শুরুতে ইন আসবে। ওকে, তারপর চলেন দেখি। আবার দেখুন নতুন বিছানাটি, এর ইংরেজি হচ্ছে দা নিউ বেড, পুরান পড়া। আজকে পড়তেছি নতুন বিছানাটির নিচে, মানে নতুন বিছানাটি ঠিক আছে, এখন শুধু আমরা নিচে যোগ করতেছি, মানে ওই নতুন বিছানাটির নিচের জায়গাকে আমরা মিন করতেছি, বুঝাচ্ছি। তাহলে নিচের ইংরেজি কি? আন্ডার, আন্ডার। 76, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, এই ধরনের মেসেজ আসলে একটু ভালো লাগে। হ্যাঁ, আপনারা তো সবাই বোবার মতো ক্লাস করেন। এই যে একজন মেসেজ করছে এনজয়, মানে উনি ওনার ভালো লাগতেছে। তো এগুলো লিখলে একটু ভালো লাগে, একটু উৎসাহ পাই যে না স্টুডেন্ট এনজয় করতেছে। ভাই পরে ইউটিউব খুঁজে দেখেন তো এইভাবে শিখায় কিনা, দেখেন একটু খুঁজে। আচ্ছা, আন্ডার, আন্ডার মানে নিচে, তাহলে বাকিটা সেম থাকবে, আন্ডার দা বেড। আন্ডার শুরুতে আসবে, হ্যাঁ বাংলাতে যেখানে মন চায় থাকুক, কিন্তু আন্ডার শুরুতে আসবে, দ্যাটস ইট। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? নতুন বিছানাটি, দা নিউ বেড, নতুন বিছানাটির নিচে আন্ডার দা নিউ বেড, আন্ডার দা নিউ বেড। মানে আপনি আগে জায়গার নাম, মানে জায়গাটাকে বুঝাইতেছেন মানে কোথায়, তারপরে আপনি বুঝাইতে চাচ্ছেন যে মানে কিসের নিচে, এটা বুঝাইতে চাচ্ছেন। কথা বুঝতে পারছেন? আন্ডার দ্য বেড এগুলো তো আমরা আগেই শিখে আসছি ভাই, মানে আগে তো ফ্রেজ ছোট ছিল, এই জন্য এত কিছু বলার দরকার ছিল না। এখন ফ্রেজ ভরে দেখেন, 4 শব্দের ফ্রেজ, 4টা। এর আগে শিখছি 2 শব্দ, তারপর শিখলাম 3 শব্দ, এখন 4 শব্দ। এগুলো আরো বড় হবে ভাই, আরো বড় হবে। আজকে ক্লাসের শিরোনাম কি? যত বড় ফ্রেজ তত বড় বাক্য। ভাই বাক্য যত বড়ই হোক, ওই মূল পার্ট 3-4টাই থাকে, আর সব ফ্রেজ দিয়ে ভরা থাকে। ফ্রেজ বুঝবেন, বাক্য পানির মতো সোজা। ফ্রেজ বুঝবেন না, ভুল হবে। বুঝছেন? ওকে, আচ্ছা তারপরে ঠিক আছে, তারপরে দেখুন নতুন বাড়িটি, ইংরেজি হচ্ছে দ্য নিউ হাউস। নতুন বাড়িটির পাশে, মানে নতুন বাড়িটি ঠিক আছে মানে তার পাশে, ঠিক আছে। আচ্ছা, তাহলে নতুন বাড়িটির পাশে, তাহলে পাশে ইংরেজি বিসাইড, বাকি সবকিছু ঠিকঠাক। তাহলে ইংরেজি কি? বিসাইড দ্য নিউ হাউস। নতুন বাড়িটি ইংরেজি হচ্ছে দ্য নিউ হাউস, নতুন বাড়িটির পাশে ইংরেজি হচ্ছে বিসাইড দ্য নিউ হাউস। ওকে, জি, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি শিখলাম এক নজরে দেখেন। অন দ্য নিউ টেবিল, নতুন টেবিলটির উপরে। আপনারা
বাংলা হুবহুই বলেন, আজকের ক্লাসে বলেন, আমরা ক্লিয়ার করবো পরবর্তীতে। অন দ্য নিউ টেবল, নতুন টেবিলটির উপরে। ইন দ্য নিউ ব্যাগ, নতুন ব্যাগটির ভিতরে। আন্ডার দ্য নিউ বেড, নতুন বিছানাটির নিচে। বিসাইড দ্য নিউ হাউস, নতুন বাড়িটির পাশে। এগুলো আগেই শিখে আসছি, জাস্ট আমরা এই লাল কালি দিয়ে এগুলো যুক্ত করতেছি। আচ্ছা, আসুন চেষ্টা করি, আসুন চেষ্টা করি। বড় দরজাটির পাশে। হ্যাঁ, কারা কারা চেষ্টা করতে চান একটু হাত তুলেন তো। ভাই রাত হয়ে গেছে, হোক ভালো মতো পড়াই, ভিডিওটা থাকবে, কাজে দিবে। আপনার চেয়ে আমি বেশি টায়ার্ড, বুঝছেন? কারা কারা চেষ্টা করতে যাচ্ছেন দেখি। আহ ভাই বাকিরা যারা হাতটা তুলতেছেন না, হ্যাঁ, আমি তো আপনাদেরকে ইমেল ইমেল করব না আপনাদের, আমি তো আপনাদেরকে দরখাস্ত করব না বরাবর। হ্যাঁ, 91 নাম্বার রুল, দয়া করে আপনার হাতটি তুলুন। আপনি চেষ্টা না করলে আপনি পারবেন না, দ্যাটস ইট। আচ্ছা, 43 মনিরুল, আনমিউট করেন। মনিরুল, আনমিউট করেন। এ ভাই, সময় লাগেন না বেশি। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটা ইংরেজি ডিরেক্ট করতে পারবেন না ভেঙে ভেঙে করবেন? করতে পারবো স্যার। আচ্ছা বলেন, ডিরেক্ট করেন। বিসাইড, তারপর হ্যাঁ, বিসাইড, শুরু করতে করেন। হ্যাঁ, বিসাইড, হ্যাঁ ওকে, থামেন, সমস্যা নেই, থামেন। তারপর বড় দরজাটি, এতটুকু ইংরেজি কি? বিগ, এটা আচ্ছা, দা একটু বিগ বাদ, দরজা। একটু আমরা আমরা একটা কথা বলছিলাম না, যে হ্যাঁ, যদি কোনো অংশের কারণে কঠিন মনে হয় তাহলে যতটুকু সহজ লাগে অতটুকু করেন। হ্যাঁ, তাইলে ভাই ধরেন একটুকের কারণে আপনার কঠিন লাগতেছে, তাইলে বড় দরজাটির ইংরেজি কি? দ্য বিগ ডোর। দা বিগ ডোর। তাহলে এটা ইংরেজি কি হবে? বিসাইড দ্য বিগ ডোর। বিসাইড দা বিগ বিসাইড ডোর। দ্য বিগ বিগ ডোর, ডোর। ঠিক আছে। বিসাইডটা সামনে আসবে, দ্য বিগ ডোর এগুলো পুরান পড়া। আমরা কোনো ক্লাসে একসাথে বেশি পড়াই না, জাস্ট পিছনের সাথে একটু করে সংযুক্ত করে দিই। আচ্ছা, আচ্ছা, তারপরে দেখেন, ছোট চেয়ারটির নিচে। হ্যাঁ, ফরিদুল আলম, 105 বলেন। কি ভেঙে ভেঙে পড়বেন একটা নেই? ভেঙে না একটা নেই বলেন। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমি একখানেও পড়তে পারবো ইনশাল্লাহ। আচ্ছা পড়েন, ছোট চেয়ারটির নিচে বলেন। That, sorry sir, mistake. Under হ্যাঁ, the small, under the small chair. এই তো ভেরি গুড, উনি মেন জিনিসটা বুঝতে পারছে। ঠিক আছে ভাই, স্যার আমি ব্রেন এখন হাসপাতালে আছি, বুঝিনি, হাসপাতালে আছি, আমার আব্বা আছে। আপনার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তবে আপনার ইয়াটা হয়েছে, ফ্রেশটা হয়েছে। আচ্ছা নেক্সটে যাই, দেখি নেক্সটে যাই। আচ্ছা, কানিজ সুবর্ণা আপু নর্মালি এত রাত পর্যন্ত ক্লাস করে না, উনি 12টার মধ্যে করতে পারে, দেখি ওনাকে একটু ডাক দেই। তো আচ্ছা, এটার ইংরেজি কি? ছোট চেয়ারটির নিচে, আন্ডার দ্য স্মল চেয়ার। ভাই এটা শিখেন, দেখেন এটা কেমনে বাক্যে ব্যবহার হয় এটা দেখবেন। ঠিক আছে, বাক্যে কেমনে ব্যবহার হয় দেখবেন। আচ্ছা, পুরাতন বাক্সের মধ্যে। কানিজ সুবর্ণা আপু, আনমিউট করেন। বলেন, একটানে আসসালামু বলবেন আলাইকুম। না ভেঙে ভেঙে? আপনি একটানে বলতে পারেন, ভেঙে ভেঙে বলতে পারেন, কিভাবে বলবেন? ইন দা ওল্ড বক্স। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ইন দা ওল্ড বক্স বা ইন দি ওল্ড বক্স, ওকে। হ্যাঁ, জি। পুরাতন বাক্সের মধ্যে, ইন, থামেন, সমস্যা নাই, ফিল করেন। ইন দি ওল্ড বক্স, জি, ওকে জি, ঠিক আছে, তাহলে এটা কি? ইন দি ওল্ড বক্স, ওকে। ওল্ড বক্স। তারপর নতুন গাড়িটির সামনে। আহ আনিস বলেন, আনিস 44 বলেন, নতুন গাড়িটির সামনে। একটানে বলবেন না in ভেঙে ভেঙে? front স্যার একটা নেই বলেন। in front of the car ইন ফ্রন্ট অফ দ্য কার, তাহলে এটা তো ভাই ওই পুরান কথাই রয়ে গেল। তাহলে এই যে আমি in বলতেছি নতুন front গাড়ি। of the new car হ্যাঁ, গুড। ইন ফ্রন্ট অফ দ্য নিউ কার, নতুন গাড়িটির সামনে। ঠিক আছে, একদম ইজি। ইন ফ্রন্ট অফ দ্য নিউ কার মানে নতুন গাড়িটির সামনে। মনে রাখবেন, ফ্রেজ আয়ত্ত করলে বাক্য গঠন হবে পানির মতো। বিশ্বাস করেন ভাই, ফ্রেজটা খেলে আয়ত্ত করেন। আমি তো ভাই ফ্রেজে গুরুত্ব দিতেছি, আমি তো সেন্টেন্স ধরবো পরে।
ফ্রেজটা শিখেন। ফ্রেজ আয়ত্ত করলে বাক্য গঠন হবে পানির মতো সহজ। ওকে, চলেন চলুন সামনে, আগে আরো সামনে আছে, মনোযোগ বাড়িয়ে দিন। আমরা জানি দিস নিউ বুক, এই নতুন বইটি, দ্যাট নিউ পেন, ওই নতুন কলমটি, দিস নিউ ক্লক, ওই নতুন ঘড়িটি, দ্যাট নিউ ফ্যান, ওই নতুন ফ্যানটি, এগুলা পুরাতন পড়া, এগুলা কোনো নতুন পড়া নহে। বুঝছেন? আচ্ছা, খেয়াল করেন। তো এখন খেয়াল করেন, এই নতুন বইটি এর ইংরেজি হচ্ছে দিস নিউ বুক। এখন আমরা বলতে চাচ্ছি এই নতুন বইটির উপরে, মানে নতুন বইটি ঠিক আছে, খালি উপরে বলতে চাচ্ছি, মানে এই নতুন বইটি, এটা আগেই শিখছি, এখন বলতে চাচ্ছি এই নতুন বইটির উপরে। এটা কোনো বাক্য না, আমরা বাক্য শিখতেছি না, এটা ফ্রেজ। এই নতুন বইটির উপরে মানে অসম্পূর্ণ একটা তথ্য। তাহলে ইংরেজি কি হবে? শুধু অন আসবে শুরুতে, আর কিচ্ছু না, আর বাকিটা সেম থাকবে। অন দিস নিউ বুক, অন দিস নিউ বুক, অন দিস নিউ বুক, দিস নিউ বুক এই নতুন বইটি, অন উপরে, দিস নিউ বুক এই নতুন বইয়ের উপরে। অন দিয়ে খালি উপরে বোঝাচ্ছে, নতুন বইটাই সব ঠিকঠাকই আছে, খালি অন দিয়ে উপরে বোঝাচ্ছে, মানে ওই বইয়ের উপরে বোঝাচ্ছে। হ্যাঁ, এই নতুন বইটি, দিস নিউ বুক, অন দিস নিউ বুক এই নতুন বইটির উপরে, শুধু অন আসতেছে ভাই। এই শব্দগুলা সবসময় শুরুতে আসে। আচ্ছা, তারপর দেখেন ওই নতুন কলমটি, দ্যাট নিউ পেন। এখন আমি বলতে চাচ্ছি ওই নতুন কলমটির পাশে, মানে ওই নতুন কলমটা সেটা ঠিক আছে, কিন্তু ওর পাশের জায়গাকে বোঝাচ্ছি আমি। তাহলে পাশের ইংরেজি হচ্ছে বিসাইড, বিসাইড। আপনার শুরুতে থাকবে হচ্ছে এটা, আর বাকিটা সেম। বিসাইড দ্যাট নিউ পেন, বিসাইড দ্যাট নিউ পেন। ভাই এতটুকু তো আমরা আগেই শিখছি। হ্যাঁ, ওই যে র্যাপিং পেপারের উদাহরণ দিলাম। হ্যাঁ, বক্স আছে, বক্সের উপর এবার আলাদা একটা মানে ঝিকিমিকি কাগজ দিয়ে আমরা মুড়াইতেছি। পাঞ্জাবি পরা অলরেডি আছে, তার উপর একটা কুটি পরাইয়া দিচ্ছি, ফ্রেজ বড় হচ্ছে। বুঝছেন? যত বড় ফ্রেজ তত বড় বাক্য। ওই নতুন কলমটি, দ্যাট নিউ পেন, ওই নতুন কলমটির পাশে বিসাইড দ্যাট নিউ পেন। তারপর দেখেন, আবার দেখুন, এই নতুন ঘড়িটি, দিস নিউ ক্লক, এই নতুন ঘড়িটির সামনে, মানে নতুন, এই নতুন ঘড়িটি ঠিক আছে, তার সামনের জিনিসটাকে, জায়গাটাকে আমরা বুঝাইতে যাচ্ছি। তাহলে সামনের ইংরেজি কি? ইন ফ্রন্ট অফ। হ্যাঁ, তারপরে যেটা আছে সেটা ইন ফ্রন্ট অফ। তাহলে কি এটা টি এর মতো দেখা যায় না? দেখা যাক, সমস্যা নেই। ইন ফ্রন্ট অফ দিস নিউ ক্লক। দেখেন একটা ফ্রেজ, দেখেন কত বড় হয়ে গেছে। দেখেন একটা ফ্রেজ, এটা খালি একটাই ফ্রেজ, একটাই ফ্রেজ। আপনি শব্দ শব্দ অর্থ করবেন না, মরবেন। হ্যাঁ, যারা বলে যে ইংরেজির মেন জিনিস ভোকাবুলারি, ভুল। আরে ভাই, বহুত স্টুডেন্ট দেখছি ভোকাবুলারি পারে কিন্তু বাক্যের অর্থ তুলতে পারে না। ধরেন কোন একটা বাক্য 3 লাইনের, একজন স্টুডেন্ট সব ওই 3 লাইনের প্রত্যেকটা ইংরেজির অর্থ জানে, কিন্তু মিলাইতে পারে না। এই যে না মিলাইতে পারা সমস্যা, দ্যাট ইজ সে ফ্রেজ বুঝে না, সেই স্ট্রাকচার বুঝে না। ভোকাবুলারি কি ভাই? আপনাদের ভিতরেও এরকম অনেক স্টুডেন্ট আছেন, একটা 7 আপের গায়ে, কোকের গায়ে, বা ধরেন একটা পেপারে ছোট বা একটা বইয়ে ইংরেজি লেখা আছে কিছু একটা, একটা লাইন, আপনি প্রত্যেকটার অর্থ জানেন কিন্তু মিলাইতে পারতেছেন না। কেন মিলাইতে পারতেছেন না? বিকজ ইউ ডোন্ট নো দ্য ফ্রেজ, ইউ ডোন্ট নো দ্য স্ট্রাকচার। স্ট্রাকচার বুঝেন না, ফ্রেজ বুঝেন না। এই জন্যই যখন আপনি বুঝবেন যে এটা একটা ফ্রেজ, এটা বাক্যের একটা অংশ হিসেবে কাজ করবে। ফ্রেজের কাজ কি? ফ্রেজ কি সম্পূর্ণ কোনো বাক্য? নো। ফ্রেজ হচ্ছে এমন এমন জিনিস, 2 বা ততোধিক শব্দের সমন্বয়, একটা গ্রুপ, যা কোনো একটা অর্থ প্রকাশ করে এবং বাক্যের একটা অংশ হিসেবে কাজ করে, একটা অংশ হিসেবে কাজ করবে। এটা একটা অংশ হিসেবে কাজ করবে। ফ্রেজ বুঝেন ভাই? ওকে, এই নতুন ঘড়িটির সামনে, ইন ফ্রন্ট অফ দিস নিউ ক্লক। ভাই এটাও একটা ফ্রেজ। অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি, শুনুন, মজার কথা। এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, এই দুইটা মিলে আবার একটা ফ্রেজ। একটা সোফা, একটা সোফার মধ্যে 2টা বাচ্চা বসছে, কিন্তু বসছে এক মানে জায়গা একজনে। বুঝছেন? ফ্রেজের ভিতরে ফ্রেজ।
তো যাক, পুরোটা মিলে একটা ফ্রেজ, এটা শিখেন, এত ভিতরে এখন ঢোকার দরকার নেই, পুরোটা মিলে একটা ফ্রেজ। আচ্ছা, এই জায়গাটা একটু বলি। দেখেন, আমি যদি এটাকে বাদ দেই তাহলে এতটুকুর একটা অর্থ আছে না, তার মানে এটা একটা ফ্রেজ। আবার সম্পূর্ণটা মিলে যেহেতু আরেকটা অর্থ, তাহলে এটা আরেকটা ফ্রেজ। বুঝছেন, ফ্রেজের ভিতরে ফ্রেজ থাকে। আচ্ছা, তারপর দেখুন, ওই নতুন ফ্যানটি, দ্যাট নিউ ফ্যান। ওই নতুন ফ্যানটির নিচে, ওই নতুন ফ্যানটির নিচে, তাহলে কি নিচের ইংরেজি আন্ডার চলে আসবে, আন্ডার। তারপর কি আন্ডার দ্যাট নিউ ফ্যান। ওকে, আন্ডার দ্যাট নিউ ফ্যান, বাস, শেষ। ওই নতুন ফ্যানটি, দ্যাট নিউ ফ্যান, নিচে বুঝাইতে চাচ্ছি, তাহলে আন্ডারটা শুরুতে আসবে, আন্ডার দ্যাট নিউ ফ্যান। একদম সহজ। এবার চলেন একটু চেষ্টা করি। কারা কারা চেষ্টা করবেন একটু হাত তুলেন তো দেখি। ক্লাস আমাদের শেষের দিকে ভাই, আর অল্প কিছুক্ষণ আছে। আচ্ছা, আপনি আনমিউট করবেন হচ্ছে 81। 81 আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন, একটানে না ধাপে ধাপে? আগে 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 বলতে হবে। যদি ধাপে ধাপে করেন তা তো সমস্যা নেই, একটানে করলে একটানে। কিভাবে? এখানে বলি, আচ্ছা বলেন, এই নতুন গাড়িটির নিচে, ইংরেজি করেন। আন্ডার দিস নিউ কার। এই তো, ভেরি গুড। আপনি যদি আগের ক্লাসগুলো ক্লিয়ার রাখেন তো এগুলো কোনো ব্যাপারই না, ঠিক কিনা? জি স্যার। আগের ক্লাসগুলো যদি ঠিকঠাক রাখেন তাহলে এগুলো কোনো ঘটনাই না। আচ্ছা, খেয়াল করেন, তাহলে আন্ডার দিস নিউ নিউ কার, এই নতুন গাড়িটির নিচে। ওকে, ওই লম্বা গাছটির পেছনে, এটা ধরনের বাক্য দরকার পড়ে না ভাই, যে ওই লম্বা গাছটার পিছনে একটা ভূতের বাড়ি আছে, এরকম বাক্য আমরা অনেক সময় বলি কিনা? হ্যাঁ, জি স্যার। তো এগুলোর ব্যবহার আছে ভাই, ব্যবহার আছে, এমনি এমনি শিখাচ্ছি না। ওই লম্বা গাছটির পিছনে, কে বলবে? 128 বলেন। আরে স্টুডেন্টরা হাতই তুলতেছে না, সমস্যা নেই, আজকে না পারেন কালকে পারবেন তো নাকি? মাসুম বিল্লাহ কে ভাই? রোল নাম্বার নাই। বলেন বলেন বলেন, কাকে ডাকলাম? 128 বলেন, ওই লম্বা গাছটির পিছনে, বলেন, ইংরেজি করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেন, ওই লম্বা গাছটির পিছনে। বিহাইন্ড দ্যাট টল ট্রি। এই তো, ভেরি গুড, মাশাআল্লাহ। আমি আপনাকে নিয়ে আশাবাদী, আপনি ভালো কিছু করবেন ইনশাল্লাহ, আপনার সেই আগ্রহটা আছে। ওই লম্বা গাছটির পিছনে, ইংরেজি হচ্ছে বিহাইন্ড দ্যাট টল ট্রি, ব্যাস, বিহাইন্ড দ্যাট টল ট্রি। তারপরে এই বড় ঘড়িটির পাশে, কে করবেন? 112 বলেন, এই বড় ঘড়িটির পাশে। 112, হ্যাঁ। Beside this big clock. এই তো, ভেরি গুড। ফ্রেজ আয়ত্ত করতে হবে, বিসাইড দিস বিগ ক্লক। ওকে, দেখেন, Big এই বড় ঘড়িটির পাশে, ইংরেজি হচ্ছে বিসাইড দিস বিগ ক্লক। এটা একটা ফ্রেজ, মানে আমি পুরোটা মিলে বুঝাচ্ছি যে এই বড় ঘড়িটির পাশে। এখন এটাকে আমি বাক্যের কোথায় ব্যবহার করবো না করবো সেগুলো পরে। আচ্ছা, ওই পুরাতন বাড়িটির সামনে, কে করবেন এটা? আহ নয়ন মিয়া, আপনি বলেন ভাই, ওই পুরাতন বাড়িটির সামনে, এটা ইংরেজি করেন। 8, 8 রোল নাম্বার, 8। ভাই কি ক্লাসে আছেন? সময় বেশি নিচ্ছেন। 41, 41 আনমিউট করেন, 41। 41, কি ব্যাপার, আনমিউট হচ্ছে না নাকি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওই পুরাতন বাড়িটির সামনে, একটা নেয় না ধাপে ধাপে? একটা না স্যার, বলেন, ওই পুরাতন বাড়িটির সামনে। ইন ফ্রন্ট অফ দ্যাট ওল্ড হাউস। এই তো, ভেরি গুড। ওই পুরাতন বাড়িটির সামনে, ইন ফ্রন্ট অফ দ্যাট ওল্ড হাউস। আচ্ছা, পড়াশোনা কোন ক্লাস? স্যার 5 পর্যন্ত বলছে। আচ্ছা, গুড। ক্লাস 5। আমার আমার আসলে একটু নিচের দিকের স্টুডেন্টের কথা শুনলে ভালো লাগে। ধরেন কেউ যখন বলে ইন্টার পাস, ভালো লাগে। যখন শুনি ক্লাস 2 পাস, মজা পাই, আরে শিখতেছে। হ্যাঁ, আচ্ছা দেখেন, ওই পুরাতন বাড়িটির সামনে, ইন ফ্রন্ট অফ দ্যাট ওল্ড হাউস। কিছুই না ভাই, খালি একটা করে শব্দ সামনে আনতেছি। মনে রাখবেন, ফ্রেজ আয়ত্ত করলে বাক্য গঠন হবে পানির মতো সহজ। ঠিক আছে? জি।
ওকে, ঠিক আছে, হাত নামায় দিচ্ছি, ক্লাস সেশনে আরো পড়া আছে। তো এই পর্যায়ে আমরা যে কাজটা করব, যে ফ্রেজগুলো আমরা শিখলাম এই ফ্রেজগুলো ব্যবহার করে ইংরেজি বাক্য গঠন করব, খুব বেশি না, অল্প কয়েকটা। একটা বিষয় মনে করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা এখন পর্যন্ত যত বাক্য শিখেছি প্রতিটা বাক্যের মধ্যে তিনটা অংশ আছে। একটা অংশ হচ্ছে আমরা কোনো একটা বস্তু সম্পর্কে কথা বলা স্টার্ট করি, তারপর ওই বস্তু সম্পর্কে একটা তথ্য দেই, তারপর বস্তু এবং তথ্যের মাঝখানে একটা ব্রিজ দিয়ে সংযুক্ত করি। তো ব্যাপারটাকে স্ট্রাকচার দিয়ে চিন্তা করলে এমন হয় যে মাঝখানে একটা ব্রিজ থাকে, এর আগে কিছু একটা থাকে যেটা নিয়ে আমরা কথা বলি, আর এবং লাস্টে আমরা ওই বস্তুটা সম্পর্কে একটা তথ্য দেই। ভাই, স্ট্রাকচারটা ছোট, কিন্তু ভাই এই স্ট্রাকচারের ভিতর বহুত বড় সেন্টেন্স বানানো সম্ভব। দিস ইজ এ বুক, এই স্ট্রাকচারের মধ্যেই পড়বে। আবার যদি মানে ফ্রেজ দিয়া হাবিজাবি দিয়া বিশাল বড় করে ফেলি, এই স্ট্রাকচারের মধ্যেই পড়বে। বুঝছেন? ফ্রেজ বুঝেন, আর সেই সাথে একটু স্ট্রাকচার বুঝতেছেন। চলেন নতুন ফ্রেজ দিয়ে বাক্য গঠন শুরু করি, আমি অনেক এক্সাইটেড। আচ্ছা, খেয়াল করেন, আমরা জানি বইটি টেবিলের উপর আছে, এটাও কিন্তু পুরান পড়া, এটা কিন্তু নতুন পড়া না। আমাদের একটা ভালো গুণ আছে, আমরা নতুন পড়া পড়ানোর আগে পুরান পড়াটাকে টেনে নিয়ে আসি, যাতে আপনারা তুলনা করতে পারেন, ইজিলি তুলনা করতে পারেন। চাইলে তো এটা বাদ দিয়ে ডিরেক্ট পড়ানো যেত, কিন্তু এগুলো কেন আনি জানেন? যাতে ভয় একটু কম লাগে। ডিরেক্ট অপরিচিত কিছু দেখাইলে ভয় লাগবে, একটা চেনা জিনিসের সাথে অপরিচিত জিনিস রাখলে ভয় একটু কম লাগে। এটাই, বুঝছেন? থ্যাংক ইউ দেন। খালি পড়াইলেই হয় না ভাই, পড়ানোর মধ্যে অনেক শৈল্পিক ব্যাপার আছে। শৈল্পিক ব্যাপার বুঝেন? অনেক কারুকার্য আছে, খালি পড়াইলেই হয় না। বইটি টেবিলের উপর আছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল, এটা আমরা আগেই জানি। তো ধরেন আমরা ইংরেজি করতে চাই, নতুন বইটি পুরান টেবিলের উপর আছে। দেখেন, সেন্টেন্স বড় করতেছে। বড় সেন্টেন্স দেখলে ভয় পাওয়া যাবে না। আমরা ইংরেজিতে বলতে চাই নতুন বইটি পুরাতন টেবিলের উপর আছে। কোনো বড় বাক্য দেখে ভয় পাওয়া যাবে না, আপনাকে পুরো বাক্যটা নিয়ে একটু চিন্তা করতে হবে। এই চিন্তাটা খাতা কলমে করবেন, মাথায় করলে হবে না। হ্যাঁ, একটা সময় পারবেন, যখন আপনারা প্র্যাকটিস করে করে অনেক দূর চলে যাবেন, তখন এগুলো খাতায় লেখা লাগবে না, কিন্তু শুরুর দিকে খাতা কলমে লিখে লিখে সলভ করতে হবে। হ্যাঁ, শুনেন, এই কথা যদি আপনি অনেক জায়গায় বলেন, অনেকে হাসি তামাশা করবে যে এটা কি অঙ্ক করতেছো যে তোমার খাতা কলমে। আরে ভাই, রোগী আমার কাছে আসছে, আমি কেমনে তারা ভালো করবো সেটা আমার দায়িত্ব। একই রোগ, আপনি এক এক ডাক্তারের কাছে যাবেন, এক একজন দেখবেন যে এক এক প্রেসক্রিপশন করছে, কেউ গ্রুপ চেঞ্জ করে ওষুধ লিখছে, কেউ একই গ্রুপের বিভিন্ন কোম্পানি লিখছে, ঠিক কিনা? এগুলো হাসাহাসি করার কিছু নাই। আমার স্টুডেন্টরা আমি কেমনে কি করবো সেটা আমি জানি নাকি? খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে প্রথম দিকে। তো ধরেন এই বাক্যটা আছে, আপনার প্রথম কাজ হচ্ছে ভয় পাওয়া যাবে না। দ্বিতীয় কাজ হচ্ছে পুরো বাক্যটার অর্থ নিয়ে চিন্তা করতে হবে যে আমি কার সম্পর্কে কথা বলতেছি এবং কি বলতেছি। এই পুরো বাক্যের ভিতরে আমি কার সম্পর্কে কথা বলতেছি এবং কি বলতেছি, এইটা আপনাকে একটু খুঁজে বের করতে হবে। নতুন বইটি পুরান টেবিলের উপর আছে, 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 ধরেন আমি বলতেছি, বা পুরান টেবিলটির উপরে আছে। সে একই জিনিস ভাই, একই জিনিস, টেবিলটির উপরে আছে, টেবিলের উপরে আছে, একই জিনিস, দুটাই বলতে পারেন। তারপর আমি ব্যাখ্যা দিব 2 এক ক্লাস পরে। তো এই বাক্যটা আপনি বলার পরে একটা জিনিস ফিল করতেছেন যে এই বাক্যে আপনি কথা বলতেছেন নতুন বই সম্পর্কে, এবং তথ্য দিচ্ছেন কি, যে ওইটা পুরান টেবিলের উপর আছে। হ্যাঁ, এখানে দুটা পার্ট আমরা করতে পারি। তাহলে নতুন বইটির ইংরেজি কি? দ্য নিউ বুক, দ্য নিউ বুক নাকি? তাহলে নতুন বইটির ইংরেজি কি? দ্য নিউ বুক। তাহলে যার সম্পর্কে কথা বলতেছি ওই পার্ট শেষ করার পরে তো আমাকে ইজ আনতে হবে, ইজ দিয়ে ব্রিজের ওই পারে যাব। তারপরে ইজ পুরান টেবিলের আছে অন দি ওল্ড টেবিল, অন দি ওল্ড টেবিল। যেমন দেখেন, নতুন বইটি নিয়ে আমরা কথা বলতেছি, তাহলে দ্য নিউ বুক, যার সম্পর্কে কথা বলতেছি ওই টপিক শেষ, এখন আমরা পরের অংশে যাব, তাহলে মাঝখানে একটা ব্রিজ লাগবে, অর্থাৎ ইজ আসতে হবে। তাহলে পুরান টেবিলের উপর অন দি ওল্ড টেবিল, তাহলে সম্পূর্ণ বাক্যটা কি হয়? দ্য নিউ বুক ইজ অন দ্য ওল্ড টেবিল। এটা হইতে পারে না যে নতুন টেবিলটা পুরান ইয়ের উপরে আছে, নতুন বইটা পুরান টেবিলের উপর আছে? কি আপনি যেদিন বই কিনে আনছেন ওই দিনও কি টেবিল কিনে আনছেন নাকি যে দুটাই নতুন? টেবিল কিনছেন 2 বছর আগে, বই কিনছেন আজকে,
আমি আপনার জিজ্ঞেস করছি, এ ভাই নতুন বইটা কই রাখছেন, কই আছে? আপনি বলতেছেন ভাই নতুন বইটা পুরান টেবিলের উপরে আছে। হতে পারে না এমন বাক্য? তা নিউ বুক, থামেন থামেন, ফিল করেন, সেন্টেন্সটাকে ফিল করেন। এক টানে পড়বেন না, শব্দ শব্দে চিন্তা করবেন না, চিন্তা করতে হবে ফ্রেজ ফ্রেজ। নতুন বইটি, দ্য নিউ বুক, দ্য নিউ বুক, হ্যাঁ, তারপর ইজ অন দ্য টেবিল, দ্য নিউ বুক ইজ অন দ্য টেবিল। বুঝতে পারছেন? একদম সহজ। আচ্ছা, এবার একটু পার্থক্য দেখেন, যে দেখুন ছোট বাক্য কিভাবে বড় হচ্ছে। উপরের যে বাক্যটা, এটা আমরা আগে পড়ে আসছি, দ্য বুক ইজ অন দ্য টেবিল। কি স্ট্রাকচার? এখানে একটা, এখানে একটা, এখানে একটা। বাক্যটা তুলনামূলক ছোট। এখন ফ্রেজ বড় করছি, দেখেন তিনটা মিলে একটা অংশ, এখানে একটা অংশ, এখানে চারটা মিলে একটা অংশ। হ্যাঁ, কিভাবে বড় হচ্ছে দেখেন। এখানে বলছি বইটি, এখানে বলতেছি নতুন বইটি, এখানে শুধু বলছি টেবিলের উপর আছে, এখানে বলতেছি পুরাতন টেবিলের উপর আছে। হইতে পারে না এই ধরনের আমরা কথা বলি না? ভাই নতুন বইটা ওই পুরান টেবিলের উপরে রাখছি, নাকি বলি তো? দরকার আছে ভাই। বুঝছেন? তাহলে সহজ ইংরেজি, দ্য নিউ বুক ইজ অন দ্য টেবিল। আপনি যদি ফ্রেজ বুঝেন, বাকি সব সোজা। যত বড় ফ্রেজ তত বড় বাক্য। এইটা আর এইটা একই প্যাটার্নে যাচ্ছে, কিন্তু এখানে শুধু আমরা একটা একটা করে গুণাগুণ বর্ণনা করছি, মানে বইয়ের একটা গুণাগুণ বর্ণনা করছি, টেবিলের একটা গুণাগুণ বর্ণনা করছি, নাকি? ধরেন আপনার বাসায় অনেকগুলা টেবিল আছে, নতুন টেবিল আছে, পুরান টেবিলও আছে। তো এইভাবে বলার দরকার পড়ে না যে প্লেটটা পুরান টেবিলের উপরে রাখছি। পুরান টেবিলের উপর, এই ফ্রেজটা আমাদের দরকার পড়ে কিনা? পড়ে। ঠিক আছে, অবশ্যই পড়ে। ফ্রেজ শিখবেন, বাক্য অটোমেটিক বড় হতে থাকবে। যত বড় ফ্রেজ, আজকের ক্লাসের শিরোনাম কি? যত বড় ফ্রেজ তত বড় বাক্য। দেখেন কিভাবে ধাপে ধাপে বড় হচ্ছে। আর অন যে আগে আসবে এটা তো জানেন, এটা তো আমি একটু আগে বলেই আসলাম। আচ্ছা, তারপরে দেখেন, মনে রাখবেন ফ্রেজ আয়ত্ত করলে বাক্য গঠন হবে পানির মতো সহজ। চলেন সামনে আগে আরো দেখি। আমরা জানি ঘড়িটি ব্যাগের মধ্যে আছে, এটা পুরান, এটা আমরা আগে পড়ে আসছি। দ্য ক্লক ইজ ইন দ্য ব্যাগ। ঘড়িটি, দ্য ক্লক, আমরা ক্লকটা নিয়ে কথা বলছি। হ্যাঁ, তারপর আমরা একটা ব্রিজ ব্রিজ যুক্ত করছি, ইজ, তারপরে বলতেছি ব্যাগের ভিতরে আছে, মানে ইন দ্য ব্যাগ। তো এখন আমাদের বলার দরকার যে নতুন ঘড়িটি এই পুরাতন ব্যাগের মধ্যে আছে। দেখেন ফ্রেজ কিন্তু চেঞ্জ করে দিছি, ফ্রেজ চেঞ্জ করে দিছি। আমরা কথা বলতেছি নতুন ঘড়িটি সম্পর্কে, এবং কি বলতেছি যে ওই ঘড়িটা, ওই নতুন নতুন ঘড়িটা এই পুরাতন ব্যাগের মধ্যে আছে। ধরেন এখানে অনেকগুলা ব্যাগ, আপনি বলতেছেন যে এই পুরাতন ব্যাগের মধ্যে আছে, আপনি ইশারা করতেছেন। ফ্রেজ দিয়ে চিন্তা করেন, বাক্য এমনি সোজা হয়ে যাবে। বড় বাক্য দেখলে ভয় পাওয়ার কিচ্ছু না। আপনি যদি ফ্রেজ টু ফ্রেজ চিন্তা করতে পারেন, তাহলে বাক্য সোজা। ফ্রেজ ধরতে হবে ভাই। চলেন ইংরেজি করি। নতুন ঘড়িটি ইংরেজি কি? দ্য নিউ ক্লক, দ্য নিউ ক্লক। তারপরে যেহেতু আমরা নতুন ঘড়িটা সম্পর্কে কথা বলতে, তারপর ইজ, ব্রিজ আসবে, তারপরে এই পুরাতন ব্যাগের মধ্যে মধ্যে আছে। তাহলে এই পুরাতন ব্যাগ, দিস ওল্ড ব্যাগ, আর মধ্যের জন্য ইন, তাহলে কি ইন দিস ওল্ড ব্যাগ। তাহলে ইংরেজিটা কি দাঁড়ায়? দিস নিউ ক্লক ইজ ইন দিস ওল্ড ব্যাগ, দিস নিউ ক্লক ইজ ইন দিস ওল্ড ব্যাগ। পার্ট টু পার্ট, এখানে না বুঝার কিচ্ছু না। আপনারা যদি ফ্রেজটা আয়ত্ত করেন, তাহলে এগুলো একটুও ভুল হবে না। বুঝছেন? তাহলে খেয়াল করে দেখেন, নতুন ঘড়িটি ইংরেজি হচ্ছে, ও সরি, না না, দা নিউ ক্লকে, তো আমরা তো এখানে দা নিউ ক্লক লিখছি না। হ, ঠিক আছে। দেখেন দা নিউ ক্লক, আমরা এই বাক্যের মধ্যে নতুন ঘড়িটা নিয়ে কথা বলতেছি। কি কথা বলতেছি? যে এটা পুরান ব্যাগের মধ্যে আছে, আর মাঝখানে আমরা ইজ দিয়ে সংযুক্ত করতেছি। দা নিউ ক্লক, নতুন ঘড়িটি, ইজ আছে ইন দিস ওল্ড ব্যাগ, এই পুরাতন ব্যাগের মধ্যে। সোজা। ফ্রেজ আয়ত্ত করলে বাক্য গঠন হবে পানির মতো সহজ। যত বড় ফ্রেজ তত বড় বাক্য। ওই স্ট্রাকচার কিন্তু ওটাই ভাই, এখানে একটা অংশ, এখানে একটা অংশ, এখানে একটা অংশ। ওই এখন পর্যন্ত 15 নম্বর ক্লাস পর্যন্ত আমরা এই একটা স্ট্রাকচারে চলতেছি, কিন্তু দেখেন ফ্রেজ কম বেশ করার কারণে বাক্য ছোট বড় হয়ে যাচ্ছে, অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক কিনা? আচ্ছা দেখুন,
ছোট বাক্য কিভাবে বড় হচ্ছে এবার পার্থক্য করতেছি আর কি। দেখেন, এটা ছিল আমাদের জেনারেল বাক্য, আমরা আরো 2 ক্লাস আগে পড়ছি। ঘড়িটি ব্যাগের মধ্যে আছে, দ্য ক্লক ইজ ইন দ্য ব্যাগ। কিন্তু এখন আমরা যেটা করতেছি, খালি ঘড়িটি না বলে আমরা বলতেছি নতুন ঘড়ি। তারপরে শুধু ব্যাগের মধ্যে না বলে আমরা বলতেছি এই পুরাতন ব্যাগ। দেখেন, অতিরিক্ত ইনফরমেশন যুক্ত করতেছি। সো কি হয়েছে, আমরা তো ফ্রেশ শিখছি, অতিরিক্ত ইনফরমেশন যুক্ত করলে হয়েছে কি, ফ্রেশ পারি মানে সবই পারি। তাহলে দেখেন, দ্য নিউ ক্লক ইজ ইন দিস ওল্ড ব্যাগ। দিস ওল্ড ব্যাগ মানে এই পুরাতন ব্যাগ বা ব্যাগটি, তো ইন শুরুতে আসবে। এটা পুরোটা মিলে একটা ফ্রেজ, এই ফ্রেজের শুরুতে ইন থাকবে নাকি? তাহলে কি, দ্য নিউ ক্লক ইজ ইন দিস ওল্ড ব্যাগ। ওকে, বুঝতে পেরেছেন আশা করি। চলেন। ও, আর এটা স্লোগান ভাই, মনে রাখবেন, ফ্রেজ আয়ত্ত করলে বাক্য গঠন হবে পানির মতো সহজ। দেখেন কথাটা কত ইম্পর্টেন্ট, আমি একটু পরপর আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। ফ্রেজ ভুল মানে সবই ভুল, বুঝছেন? আচ্ছা, ওকে, তারপর চলুন সামনে আগে, এটা লাস্ট, এরপরে আমাদের ক্লাস শেষ। ল্যাপটপটি বাক্সের মধ্যে আছে, এটাই লাস্ট। দ্য ল্যাপটপ ইজ ইন দ্য বক্স, এটা আমাদের পুরাতন পুরাতন বাক্য, এগুলো আমরা পড়ে আসছি আগে। তো এখন আমরা এই বাক্যটাকে একটু বড় করতে চাচ্ছি, মানে কিছু একটু লাগায় বড় করতে চাচ্ছি। তো আমরা এখন বলতেছি যে ওই সস্তা ল্যাপটপটি এই পুরাতন বাক্সের মধ্যে আছে। বড় বাক্য দেখলে ভয় পাওয়া যাবে না, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনাকে সেন্সটা নিয়ে চিন্তা করতে, মানে এই বাক্যের মধ্যে কি হচ্ছে, কি অর্থ দিচ্ছে। এই বাক্যে আমরা কথা বলতেছি যে একটা সস্তা ল্যাপটপ নিয়ে, আর আমরা তথ্য দিচ্ছি যে ওটা পুরাতন বক্সের মধ্যে আছে, এই পুরাতন বক্সের মধ্যে আছে। মানে তাহলে আপনি পার্ট পার্ট করতে পারলেন, তাহলে পার্ট পার্ট করে আপনি ইংরেজি করে ফেলান। ওই সস্তা ল্যাপটপটি, দ্যাট চিপ ল্যাপটপ, আমরা এটা নিয়ে কথা বলতেছি। দ্যাট চিপ ল্যাপটপ মানে যাকে নিয়ে কথা বলতেছি ওটা শেষ, ওই পার্টটা শেষ। তারপর ইজ, তারপর বলতেছে এই পুরাতন বাক্সের মধ্যে আছে। এই পুরাতন বাক্সটি ইংরেজি কি, দিস ওল্ড বাক্স, দিস ওল্ড বক্স। শুধু ইনটা শুরুতে আনেন, ইন দিস দিস ওল্ড বক্স, তাহলে তো হয়ে গেল। তাহলে ব্যাপারটা কি, দ্যাট চিপ ল্যাপটপ ইজ ইন দিস ওল্ড বক্স। ফ্রেশ টু ফ্রেশ চিন্তা করতে হবে, ফ্রেশ টু ফ্রেশ। যদি ফ্রেশ চিন্তা না করেন তাহলে ওই খিচুড়ি হয়ে যাবে, এমন খিচুড়ি যেটা খাওয়ার উপযোগী না, নষ্ট খিচুড়ি হয়ে যাবে। ওই সস্তা ল্যাপটপটি, দ্যাট চিপ ল্যাপটপ ইজ ইন দিস ওল্ড বক্স। ঠিক আছে, ক্লিয়ার? জি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আজকে চমৎকার একটা ক্লাস হয়ে গেল। পড়া কিন্তু ভারী হচ্ছে, খালি মজা লাগলে হবে না। এই যে মেসেজে লিখতেছেন যে ক্লাস সুন্দর চমৎকার, প্রশংসা গুলো হবে না। এই যে আনিস ভাই, আপনার তো প্রত্যেক বাড়ি কাজে ভুল হচ্ছে, তাইলে এই প্রশংসা দিয়ে কি হবে? আপনাদের প্রশংসায় আমার মন ভরবে না যতক্ষণ না আপনারা শিখতেছেন। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্ত। আচ্ছা, ও এটা একটু পার্থক্যটা দেখেন। ল্যাপটপটি বাক্সের মধ্যে আছে, দ্য ল্যাপটপ ইজ ইন দ্য বক্স। তারপর ওই সস্তা ল্যাপটপটি এই পুরাতন বাক্সের মধ্যে আছে। দেখুন ছোট বাক্য কিভাবে বড় হচ্ছে, ছোট বাক্য বড় হচ্ছে, স্ট্রাকচার কিন্তু ওই একই স্ট্রাকচার, একই স্ট্রাকচার। হ্যাঁ, ওই উপরের বাক্যের মধ্যে 3টা অংশ, নিচেরটার মধ্যে 3টা অংশ, কিন্তু এখানে লেজ বড় হয়ে গেছে, লেজ। ফ্রেজ বড় হয়ে গেছে, ফ্রেজ। বুঝছেন? জি, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহু আকবার। মনে রাখবেন, ফ্রেজ আয়ত্ত করলে বাক্য গঠন হবে পানির মতো সহজ। ওকে, জি, আজকের ক্লাস এই পর্যন্তই। তো এখন বাড়ির কাজ নিবেন। বাড়ির কাজ হচ্ছে, ভাই এই কথাটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা স্ক্রিনশট দেন, এটা হুবহু লিখে পাঠাবেন। বুঝছেন? হুবহু লিখে পাঠাবেন, আগে স্ক্রিনশট দেন, আমি পরে বুঝাচ্ছি। পাঠাবেন। আচ্ছা, একদম হুবহু আমি যেভাবে লিখছি মাথায় গেঁথে রাখে। আচ্ছা, এটা মাথায় গেঁথে রাখেন না লিখে রাখতে হবে, রাখতে হবে। মাথায় গেঁথে রাখেনের পরিবর্তে আপনারা লিখবেন মাথায় গেঁথে রাখতে হবে। তারপরে বাকিগুলা সেম টু সেম দিলে হবে। তারপরে ভালোভাবে আয়ত্ত করবেন। হ্যাঁ, স্ক্রিনশট দেন। এইটা ভাই দেখে দেখে পড়বেন। হ্যাঁ, এটা দেখে দেখে পড়বেন। আর আজকের ক্লাসের বাড়ির কাজ চেক হবে না, আপনারা দিয়ে রাখবেন কিন্তু চেক হবে না। এটা কি চেক করব? আচ্ছা, একটা কথা বলেন, ধরেন এখানে লেখা আছে নতুন টেবিলটির ইংরেজি হচ্ছে দ্য নিউ টেবিল। আমি বলছি যে এটা আপনি হুবহু লিখে জমা দিবেন আর ভয়েস করবেন, নতুন টেবিলের উপরে অন দ্য নিউ টেবিল। এখন আপনি আপনি ইচ্ছা করে বলতেছেন
নতুন টেবিলটি দ্য ওল্ড টেবিল। মানে আপনি দেখে দেখে বলতেছেন নতুন টেবিলটি দ্য ওল্ড টেবিল, আপনি দেখে দেখে বলতেছেন নতুন টেবিলটির উপরে দ্য চিপ, অন দ্য চিপ টেবিল। তাহলে এগুলো ফাইজলামি ছাড়া কি? মানে যেটা লেখা আছে ওইটা না পড়ে আপনি আরেকটা পড়তেছেন, এটা ফাইজলামি ছাড়া আর কিছু? আমি কি আপনাদেরকে কোনো ফ্রেজ বানাইতে দিছি, কোনো বাক্য তৈরি করতে দিছি? না, যেটা লেখা আছে ওটাই পড়ে দিবেন, আর আপনারা নিজে এগুলো একটু মুখস্থ করে নেবেন, একটু আয়ত্ত করবেন যে এখানে কি ঘটতেছে। হ্যাঁ, এবং অ্যাসাইনমেন্ট হিসেবে আপনারা জমা দিবেন। কিন্তু এগুলার কোন, আপনারা যদি ভুলও করেন, কেউ যদি এটাও বলেন যে দা চিপ টেবল, তার মানে আপনি ইচ্ছা করে ফাইজলামি করলেন। মানে আপনি এখানে নিউ না বললা যে আপনি চিপ বললেন, তার মানে আপনি ইচ্ছা করে ফাইজলামি করলেন, যে আপনার অথবা আপনার চোখের মধ্যে কিছু একটা হইছে। বুঝছেন? তো এই ধরনের ফাইজলামি করা যাবে না, যা আছে হুবহু ভয়েসে বলতে হবে। আর এই বাড়ির কাজের কোনো ফিডব্যাক হবে না, কারণ আমি আপনাদেরকে কিছু তৈরি করতে দেইনি যে এটা ফিডব্যাক দেওয়া লাগবে। হ্যাঁ, চেক করা কখন জরুরি, আমি আপনাকে বানাইতে দিচ্ছি, আপনি বানাইতে পারতেছেন না বা ভুল করছেন। এটা যদি ভুল করেন তাহলে এটা আপনার গাঁজাখুরি ছাড়া কিছুই না, সরি ফর দ্য ওয়ার্ড। জি, কানিস সুমন আপু বলেন, তারপরে স্ক্রিনশট নেন। জি বলেন আপু। ভাইয়া সম্পূর্ণ লেখাটা ফোনে স্ক্রিনে আসতেছে না। সম্পূর্ণ কেন আসবে না? আমার ফোনে আসতেছে না, বুঝতেছি না। আচ্ছা, আপনি তাহলে ইয়া করেন, স্ক্রিনটা একটু টাচ করে ঠিক করেন। আপনার মনে স্ক্রিন বড় হয়ে গেছে বা কিছু একটা। ও সরি সরি স্যার, আমার ভুলে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, বুঝতে পারছি। আচ্ছা আপু, একটু আনমিউট করেন তো, আপনি তো 12টা পরে ক্লাস করতে পারেন, আজকে এত লম্বা সময় ধরে ক্লাস করতেছেন। কানিস সুমন আপু, আনমিউট করেন তো। আসসালামু আলাইকুম ভাই। মানে এত লম্বা সময় আপনার ধরে ভাই, আজকে আমার হাজবেন্ড বাসায় নেই, এই ও কারণে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলেন, তারপরে হচ্ছে এটা স্ক্রিনশট দেন, যা আছে অন্য হুবহু লিখে দিবেন। মানে আমি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করতেছি, ভাই দেখেন এটা একটা ফ্রেজ ছিল, এর আগে ইন যুক্ত হয়ে আরেকটা ফ্রেজ হয়ে গেছে। বুঝছেন? আচ্ছা, তারপর দেখেন, আপনার এখানে হচ্ছে দিস নিউ বুক, এই নতুন বইটি, অন দিস নিউ বুক, এই নতুন বইটির উপরে। আচ্ছা, হোমওয়ার্ক জমা দিবেন 16 তারিখ বুধবার দুপুর 2টা পর্যন্ত। আমাদের হোমওয়ার্ক জমা দেওয়ার নাম্বার কিন্তু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এই নতুন নাম্বারে জমা দিবেন, পুরান নাম্বারে কেউ জমা দিবেন না। যদি পুরান নাম্বারে জমা দেন তাহলে কিন্তু ব্লক করে দেওয়া হবে। পুরান নাম্বারে জমা দিবেন না, এই নতুন নাম্বারটাতে জমা দিবেন। ওকে? জি ঠিক আছে। আর মনে রাখবেন, আজকে এই হোমওয়ার্ক চেক হবে না। মনে রাখবেন, এই পৃথিবীতে সবচেয়ে বোকা তারাই যারা চেষ্টা না করেই কিছু অর্জন করতে চায়। আরো একটা কথা মনে রাখবেন, ফ্রেজ আয়ত্ত করলে বাক্য গঠন হবে পানির মতো সহজ। আরো একটা কথা মনে রাখবেন, যত বড় ফ্রেজ তত বড় বাক্য। ঠিক আছে, জি আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি সম্পূর্ণ ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং ক্লাসটা যথেষ্ট এনজয় করেছেন। দেখেন, ফ্রেজ আয়ত্ত করতে হবে, এছাড়া আপনি বড় বাক্য তৈরি করতে পারবেন না। না 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 না, যত বড় ফ্রেজ তত বড় বাক্য। ফ্রেজ আয়ত্ত করলে বাক্য গঠন হবে পানির মতো সহজ। এই জন্যই আসলে ফ্রেজের দিকে গুরুত্ব দিচ্ছি। বুঝছেন? তো ক্লাসটা বারবার দেখবেন, যদি কোথাও না বুঝতে পারেন প্র্যাকটিস করবেন, এবং হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে যেটা দেওয়া হয়েছে সেটা লিখে জমা দিবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে। সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।